আসসালামু আলাইকুম। শুভ সকাল। যদিও আমাদের 10টা বেজে গেছে। তো তোমাদেরকে বলছিলাম যে তোমাদের এমসিকিউ এর উপর একটা ক্লাস নিব। তো তারই ধারাবাহিকতায় আমি চলে আসলাম। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো সবাই একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিই, এবং তোমরাও অবশ্যই ক্লাসটা কি করবা, শেয়ার দিয়ে দিবা, এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দিবা। ওকে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব। কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু হয়ে যাবে। তো তার আগে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি একটু দেখতেছি। ওকে, কি অবস্থা তোমাদের? মোটামুটি প্রিপারেশন তো তোমাদের অলমোস্ট নেওয়া শেষ। ফিজিক্সে আসলে যে দেখো, প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে ফিজিক্স কিন্তু কঠিন করবেই। তো আর এবার 25 ব্যাচের যে অবস্থা, তো দেখা যাচ্ছে যে সবগুলা পরীক্ষাতেই দেখতেছি, আমাদের যতগুলো পরীক্ষা হলো কোনো একটা পরীক্ষাতে বাংলা সেকেন্ড পেপার বাদে তোমার যে 5টা পরীক্ষা হয়েছে, 5টা পরীক্ষার মধ্যে কোনো না কোনো বোর্ডে তোমার কি প্রশ্ন একটু উল্টাপাল্টা টাইপের প্রশ্ন করে। নর্মাল স্ট্যান্ডার্ড প্রশ্ন করছে না এবছর। তো তো 25 ব্যাচ, জানি না ফিজিক্স কোশ্চেন কেমন হবে। তবে আশা করি যে তোমরা ভালো প্রশ্ন পাবা, এবং তোমাদের ভালো একটা মার্কস তোমরা পরীক্ষার মাধ্যমে ক্যারি করতে পারবা, এবং সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। আচ্ছা, সবাইকে একটু মেনশন দিন। ওকে। আমরা জাস্ট আর 1 মিনিট সময় নিব, সবাইকে জয়েন হওয়ার একটু সুযোগ দেই। কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানায় দিও যে তোমাদের কি অবস্থা, বলো তো ভাইয়ারা, কি অবস্থা তোমাদের? সময় তো শেষ, আগামীকাল তোমাদের পরীক্ষা। আজকে আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো সলভ করাবো সেই কোশ্চেনগুলা মূলত প্র্যাকটিসের জন্য, পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবছর আসলে তো দেখো, এমসিকিউ তোমার কি, মানে এমসিকিউ ডিরেক্ট এমসিকিউ এর কোনো সাজেশন হয় না সত্যি কথা বলতে। এমসিকিউ আমরা যেটা করতে পারি যে এই টাইপ কয়েক ধরনের কয়েকটা টাইপ আছে, ওই টাইপগুলো আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। আর একাডেমিকের ফিজিক্সে যদি বলি, যে দেখো একাডেমিকের ফিজিক্সে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে তোমার এখানে 25টি এমসিকিউ এর মধ্যে তোমার ম্যাথ কিন্তু থাকবে 8-10টা, আর বাকিগুলো কিন্তু তোমার কনসেপ্ট বেস, ডিরেক্ট সূত্র থাকবে, তারপর তোমার মাত্রা থাকবে, একক থাকবে, এইসব জিনিস থাকবে, ঠিক আছে? এইসব জিনিস থাকবে। সো তোমরা আশা করি পারবা খুব সুন্দর করে। বাট আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে মার্কস তোমার A+ পাবা কি পাবা না, সেটা কিন্তু তোমার অনেকটাই নির্ভর করে, তোমার কিসের উপর বলো তো, এই এমসিকিউ এর উপরে। হ্যাঁ, এই এমসিকিউ এর উপর অনেকটা মার্কস নির্ভর করে, ঠিক আছে? ওকে, সুরাইয়া ইসলাম সাথী বলছে যে আরেকটু পর ক্লাস শুরু করলে কি হতো, আমি ঘুমাবো। তোমাকে তো কি বলবো। তুমি সাথী যেটা বলেছো যে তুমি ঘুমাবা, খুব সুন্দর একটা কথা বলেছো। যে পরিবেশ, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তুমি তো মানুষ, আর এখানে মনে করো যে আমরা যারা ক্লাস করতেছি বা ক্লাস নিচ্ছি তারা তো সব এলিয়েন হয়ে গেছি, ঠিক আছে? তো তুমি যেহেতু মানুষ, তাহলে তুমি ঘুমাও, তোমাকে তো কেউ মানে জাগায় তোলে নাই, ঘুমাও, সমস্যা নেই। পরীক্ষা হলে গিয়েও ঘুমিয়ে থেকো, ঠিক আছে? তোমার খাতাটাও ঘুমিয়ে থাকবে, তোমার কলমটাও ঘুমিয়ে থাকবে, বুঝছো? ওকে। কোশ্চেন আসলে কি বলবো, কোশ্চেন নিয়ে এবছর কোশ্চেন নিয়ে, এই জন্য এবার প্রশ্ন নিয়ে কোনো প্রেডিকশন দিচ্ছি না। কারণ এবছর কোশ্চেনের যে অবস্থা, প্রেডিকশন দিয়ে কি আবার ঝামেলায় পড়বো নাকি? তো চলো, আমরা বেশ কিছু কোশ্চেন কিন্তু সলভ করবো, একদম ফার্স্ট অধ্যায় থেকে শুরু করবো। তো চলো, তোমরা কি সবাই রেডি? তোমরা সবাই রেডি কিনা বলো, তোমরা সবাই রেডি কিনা?
তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং এই যে স্মার্ট যে বোর্ডে যে লেখা আছে, আমার এই বোর্ডের লেখাগুলা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা জাস্ট একটু সবাই কমেন্টে জানিয়ে দাও। এবং দেন তোমরা যদি রেডি থাকো তাহলে আমরা ক্লাসটা এমসিকিউ প্র্যাকটিস শুরু করে দিতে পারি, এমসিকিউ প্র্যাকটিস শুরু করে দিতে পারি। ভাই 2 দিন ধরে মেসেজে কমেন্টে বলতেছি গুগল ক্লাস কবে হবে। ভাই তোমাকে তো তোমার যে অলরেডি তুমি পেজে তুমি বলার তো কিছু নাই, নর্মাল বিষয়, এটা নর্মাল বিষয় যে তোমার ওই যে তোমাদের যাওয়া স্যার তো কালকে তো তোমাকে ভিডিও করে দিয়েই দিছে পরীক্ষার আগে আগে ক্লাস হবে। তো এখন কালকে কালকে যুক্তিবিদ্যা পরীক্ষা, আজকে গুগল ক্লাস আমি কেমনে দেবো ভাই? কারণ অনেকের যুক্তিবিদ্যাও আছে, ভূগোল আছে, তারা কি করবে? প্রত্যেকটা পরীক্ষার আগে আগে সিরিয়াল অনুযায়ী হবে, ঠিক আছে? তোমার ধরো তোমার তোমার হয়তো বা যুক্তিবিদ্যা নাই, তাহলে তোমাকে এখন গুগল ক্লাস দিব? তোমরা পেজটা ফলো করো, পেজে কি কি দিচ্ছি না দিচ্ছি পেজটা ফলো করো, ঠিক আছে? তোমরা পেজে ফলো করতেছো না, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করতেছো না, ঠিক আছে? তাহলে কেমন হবে ভাই? সাজেশন যাচ্ছে, সাজেশনে পিডিএফ লিংক দিয়ে দিছি, আরো দিব। জি, ঠিক আছে। তো আসো আমাদের প্রথম যে অধ্যায়টা, 1 নম্বর অধ্যায়টা আমরা সবাই মোটামুটি স্কিপ করার চেষ্টা করি। তো এই 1 নম্বর অধ্যায়টা একটু খেয়াল করে দেখো, এখানে 1 নম্বর অধ্যায় থেকে আমরা শুরু করলাম। যে প্রথমে দেখো কি দিছি, প্রথমে দেখো আলোকবর্ষ দিয়ে শুরু করি, ঠিক আছে? আলোকবর্ষ। তো এক আলোকবর্ষ হলো, আলোকবর্ষ সমান সমান কি? আলোকবর্ষ আমরা জানি, আলোকবর্ষ, অনেকে আলোকবর্ষ দিয়ে তোমার কি বলতো সময় ভাবতে পারে, কিন্তু আলোকবর্ষ দ্বারা কি বলতো এখানে দূরত্ব নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয় বলতো? দূরত্ব নির্ণয় করা হয়। ওকে, তোমরা জানো হয়তো বা কুমিল্লা বোর্ড 15 সালে কোশ্চেনটা আসছিল, কি বলতো এক আলোকবর্ষ সমান সমান কত? এক আলোকবর্ষ সমান সমান কত বলতো? আমাদের দুইটা জিনিস থাকতে পারে, কিলোমিটারে থাকতে পারে, মিটারে থাকতে পারে। তো কিলোমিটারে থাকলে এটা একের আনসার কি হবে বলতো? ক। আমি তোমাদের কমেন্ট বেশি পড়বো না, কারণ তোমাদের সময় অনেক কম। আমি জাস্ট প্র্যাকটিস করবো, মাঝে মাঝে কিছু অ্যান্সার চাবো, যেগুলো অ্যান্সার চাবো সেগুলো তোমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। ওকে, তার বাকিটা তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। ওকে, দেখো এক আলোকবর্ষ সমান সমান, এগুলো থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল সব মিক্সড কোশ্চেন আছে আমাদের এই পুরো স্লাইডে। অলমোস্ট আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে ক্লাসটি। আমরা 130-140টার মতো কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তো দেখো এক আলোকবর্ষ সমান সমান কত? 9.4 ইন্টু 10⁴ কিলোমিটার। আমার সাথে সাথে বলো, এক আলোকবর্ষ সমান সমান কত? এক আলোকবর্ষ সমান সমান 9.4 ইন্টু 10⁴ কত? 12। 10⁴ বা 10⁴ কত? পাওয়ার কত? 12 কিলোমিটার। ওকে, এটা মনে রাখতে হবে। আলোকবর্ষ কিসের একক? একটু আগে বললাম, আলোকবর্ষ হলো কিসের একক? বলো, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হলো দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক বলো তো? আলোকবর্ষ দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক, ঠিক আছে? এইবার আসো, এটা 3 নাম্বারটা অ্যান্সার দিতে পারবা তোমরা? সিলেট বোর্ড 15 সালে আসছিল, সিলেট বোর্ড 15 সালে আসছিল। তোমরা কি 3 নাম্বারটা অ্যান্সার দিতে পারবা? 3 নাম্বারটা কি তোমরা অ্যান্সার দিতে পারবা ভাইয়ারা? 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি তোমরা অ্যান্সার দিতে পারবা? 3 নাম্বারে কি বলছে? বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে, কোনো প্রমাণ লাগবে না। ধরো বিনা প্রমাণে মেনে নেওয়াকে কি বলে? বিনা কি বলে? প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে, এই যে তোমাদের বাসায় তো বলে প্রেম বলে, কিন্তু এই ফিজিক্সের ভাষায় এটাকে কি বলে বলতো? এটাকে বলে কি? স্বীকার্য। ঠিক আছে, জাস্ট এই যে আমরা বলি না যে এই বিজ্ঞানে এই স্বীকার্য দিছে, ওই বিজ্ঞানে ওই স্বীকার্য দিছে, ঠিক আছে? এইটা এই যে স্বীকার্য, এই স্বীকার্য, ওই স্বীকার্য, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? যে এটা তোমার স্বীকার্যগুলো আর কি বলতো? তুমি যেগুলো দিলা মানে প্রমাণ ছাড়াই, মানে প্রমাণ ছাড়াই, এটা কি বলতো? স্বীকার্য। এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন, বই থেকে হুবহু লাইন। তো এটা কিন্তু আমাদের কি বলতো তোমার এমসিকিউ তো আসতে পারে, আবার কি বলতো ক নাম্বারেও আসতে পারে। কিসে আসতে পারে? ক নাম্বারেও আসতে পারে। ওকে, তো দেখো আমাদের বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে বলতো? স্বীকার্য বলে। কি বলে? স্বীকার্য বলে। ওকে, তারপর আসো, কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তা ধারা তাকে বলে কি? তাকে কি বলে বলতো? আনুষ্ঠানিক চিন্তাধারা। কোনো কিছু ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক চিন্তাধারাকে, এটা বইয়ের হুবাহু লাইন থিওরিটিক্যাল কোশ্চেন। মানে ফার্স্ট অধ্যায় থেকে আমরা জানি, ফার্স্ট অধ্যায় থেকে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, দুই একটা আমাদের ম্যাথমেটিক্যাল আসে ত্রুটি রিলেটেড। ওকে, অনুকল্প বলে, ঠিক আছে? কোনো কিছু ব্যাখ্যার জন্য, আবার বলছি, কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে বলে অনুকল্প। কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা, কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে বলে কি বলতো? অনুকল্প। তাকে বলে কি? অনুকল্প। তাকে বলে অনুকল্প। ওকে, তারপর আসো, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে ভাইয়ারা? এটা একটু বলার চেষ্টা করো। এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ড 15 সালে আসছে, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 15 সালে আসছে। তোমরা, আমি তোমাদের কমেন্ট পড়ি বা না পড়ি, তুমি মনে করো যে এটা তুমি ডিরেক্ট কি দিচ্ছ বলো তো? এক্সাম দিচ্ছ, তুমি তোমার মতো করে লিখবা, 5-এর এত, 6-এর এত, 7-এর এত, প্রত্যেকটার কমেন্ট লিখবা, প্রত্যেকটার কমেন্ট তোমরা লিখবা, ঠিক আছে? প্রত্যেকটারই কমেন্ট লিখবা।
তাহলে কি হবে বলো তো, তোমার এখন প্র্যাকটিস হয়ে যাবে ইনস্ট্যান্ট। ভাই ক্লাসটা করতেছো, তুমি এখানে সময় দিচ্ছ, তুমি ক্লাস করতেছো মানে তোমার একটা টাইম ইনভেস্ট হচ্ছে, ঠিক আছে? তুমি টাইম ইনভেস্ট করলে সেখান থেকে একটা রেজাল্ট আনার চেষ্টা করবা, সেটাকে তুমি কি বলতো সর্বোচ্চ ইফেক্টিভলি কাজে লাগানোর চেষ্টা করবা, হ্যাঁ। বাট তোমরা অনেক সময় ক্লাসে এসে দেখা যাচ্ছে দেখি যে তোমরা কমেন্টে ঝগড়াঝাটি করো, এটা করো ওইটা করো, কিন্তু এটাতে কিন্তু ঠিক না, হ্যাঁ। এটা কিন্তু ঠিক না। নিজেকে 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 তোমার ভালো করতে হলে ভাইয়া অনেক কিছু তোমাকে মেনটেন করতে হবে। ওকে, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে বলতো? পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলা হয় কি বলতো? তত্ত্ব, ঠিক আছে? তত্ত্ব বলে, কি বলে? তত্ত্ব বলে। ওকে, এগুলা বইয়ের হুবহু লাইন ভাইয়া, এগুলো পড়ার কিছু নাই, মানে বোঝানোর কিছু নাই, ঠিক আছে? বোঝাইলে অনেক কিছু বোঝায়, তত্ত্ব কি এইগুলো অনেক কিছু বোঝানো যায়, বাট তোমার কালকে পরীক্ষা, ভাই জাস্ট একটু মনে রাখো, ঠিক আছে? এখন দেখো নিচের কোনটি লব্ধ রাশি? আচ্ছা, আমরা জানি রাশি আমাদের ভাঙ্গনের উপর নির্ভর করে, রাশি দুই প্রকার, ঠিক আছে? একটা কি মৌলিক রাশি, একটা কি লব্ধ রাশি। মৌলিক রাশি কি? যে সকল রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, যে সকল রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক রাশি বলে, ঠিক আছে? আর যে যেগুলোকে ভাঙলে অনেক অন্য রাশি পাওয়া যায় সেগুলোকে বলে, কি বলে? লব্ধ রাশি বলে। আমরা জানি মৌলিক রাশি কয়টি বলতো? সাতটি। মৌলিক রাশি কয়টি বলতো? সাতটি। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাই না? পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তারপর কি আছে বলতো আমাদের? কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ঠিক আছে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, ঠিক আছে? ছয়টা হলো। আরেকটা কি বলো? আরেকটা কি? তড়িৎ প্রবাহ। আরেকটা কি? তড়িৎ প্রবাহ। এই সাতটা মৌলিক রাশি, ঠিক আছে? তাহলে দেখো ভর, তাপমাত্রা, সময়, এই তিনটে আমার কি রাশি? মৌলিক রাশি। তাহলে এইগুলা বাদে, মৌলিক রাশি বাদে পৃথিবীতে যত ধরনের রাশি আছে সবই কি রাশি? আমাদের লব্ধি রাশি বা যৌগিক রাশি। লব্ধি রাশি বা যৌগিক রাশি। আচ্ছা, এবার আসো, এই যে দেখো ত্রুটি রিলেটেড পুনরাবৃত্তিক, ঠিক আছে? কি বলতো? পুনরাবৃত্তিক আমাদের ত্রুটি কোনটি? পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি বলতো? পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি? এটা ঢাকা বোর্ড 15 সালে আসছে। এটা কি বলতো? আমাদের স্ক্রু গজের শূন্য ত্রুটি। মনে রাখবা, স্ক্রু গজের কি বলতো? শূন্য ত্রুটিটাকে কি বলে? আমাদের পুনরাবৃত্তি ত্রুটি বলে। পুনরাবৃত্তি ত্রুটি বলে। ওকে, পুনরাবৃত্তি ত্রুটি বলে। আচ্ছা, এই 8 নাম্বার কোশ্চেনটা আমরা যদি দেখি, এটা দেখো ম্যাথ চলে আসছে। কি বলতো? সরল দোলকের সাহায্যে কোন স্থানে জি এর মান পাওয়া গেল কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? জি এর মান পাওয়া গেছে কত বলতো? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই স্থানে জি প্রকৃত মান কত এটা হলে পরিমাপের শতকরা ত্রুটি কত? আচ্ছা, পরিমাপের শতকরা ত্রুটি চাইছে, তাই না? শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি সমান সমান কি হবে বলতো? আমাকে পাওয়া গেছে কত বলতো? 10, বেশি পাওয়া গেছে। আর আমাকে প্রকৃত মান ছিল কত? মাইনাস কত? 9.81 বাই কত হবে? প্রকৃত মান, ঠিক আছে? যেটা পাওয়া গেল মাইনাস প্রকৃত মান বাই কত আমাদের বলতো? প্রকৃত মান ইন্টু কি? 100%, ইন্টু 100%, ইন্টু 100%। শতকরা ত্রুটি যেহেতু, ইন্টু 100%। তাহলে কি হবে বলতো আমাদের এখানে? এখন কি হবে? 1.93%, 1.93%, 1.93%, ঠিক আছে? 1.93%, 1.93%, ঠিক আছে? করো, দেখো ক্যালকুলেটর নিয়ে বসছো। 1.93%, 1.93%। তাহলে এটা আমার কি হবে বলতো? 1.93%, 1.93%। বুঝছো ভাইরা? 1.93%, 1.93%। কিভাবে হয়েছে বলতো? আমার যে মানটা পাবো ওইটা থেকে আমাদের কি বলতো, যেটা যেটা আমাদের কি প্রকৃত মান সেটা বিয়োগ করব, এবং প্রকৃত মানটা দ্বারা ভাগ করতে হবে ইন্টু কি 100%। ওকে, তো করে দাও, দেখো ওই 1.93% চলে আসছে। ওকে, এইবার আসো, দেখো তোমাদের একটা শর্টকাট শেখায় দিই। কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে এর আয়তন শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটি, আয়তনের শতকরা ত্রুটি, ঠিক আছে? শতকরা আয়তনের ত্রুটি ডেল বি ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু এই প্লাস মাইনাসের পরে যেটা থাকবে, প্লাস মাইনাসের পরে কি থাকবে? যেটা থাকবে 0.1 বাই আমার কি থাকে বলতো? এই সামনে যেটা আছে 10 ইন্টু কি আমাদের 100%, ঠিক আছে? ইন্টু কি 100%। তাহলে কি আমাদের বলতো এখানে হবে কত? এখানে 10, 1/10, 10 নিচে আসবে, 100, 100 কাটা গেলে তার কত? 3%। এটা হবে কত? 3%। ক্যালকুলেটর করো, দেখো 3% চলে আসবে। বুঝছো? একদম সিম্পলি প্লাস মাইনাসের পরে যেটা থাকবে, মানে আয়তন ত্রুটি যেহেতু চাইছে, ঠিক আছে? আয়তনের শতকরা ত্রুটি, তার মানে কি আমাদের কি হবে বলতো? 3 ইন্টু এটা, 3 ইন্টু প্লাস মাইনাসের পরেরটা, সোজা কথা, বাই কত? এই আগে যেটা ছিল সেটা, ইন্টু কি 100%, ইন্টু কি আমাদের 100%, ইন্টু কি 100%। ওকে, ইন্টু 100%। তাহলে তোমরা কি তোমরা কি এটা বুঝছো?
এটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে আচ্ছা, এবার আসো, এবার আসো, এটা কি হবে বলো, এটা কি হবে? যে আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক। শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের? শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। আমা একই অপশন তো, একই অপশন তো, এই দুই ক খ দুইটাই তো রাইট। ও এটা কি, ও সরি, এটা তো পার্সেন্ট নাই, দেখছো দেখছো দেখছো, চোখের দেখে আমি ভুল করে ফেলতেছি, আর তোমরা তো ভুল করবাই। এখানে কি পার্সেন্টেজ আছে? পার্সেন্টেজ কিন্তু নাই। তার মানে পার্সেন্টেজ নাই দুইটায়। পার্সেন্টেজ নাই মানে কি, যে দুইটা পার্সেন্টেজ নাই ওই দুইটা এমনিতেই বাদ। তাহলে বাকি আছে কি আমাদের খ আর ঘ। তো এটা কি শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু কত? আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। আর আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু আবার আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। কেমনে হবে? এটাও কিন্তু ইজিলি বাদ। তার মানে এটা আমাদের অ্যান্সার, খ হবে অ্যান্সার, মনে রাখবা। কি হবে? শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু, শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু কি বলতো 100%। শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু কি বলতো 100%। শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু কি বলতো 100%। মনে রাখো, শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু কি 100%। আবারও বলছি, শতকরা ত্রুটি, আমার সাথে সাথে বলো ভাই, আমি 5-6 বার করে কেন উচ্চারণ করতেছি? এগুলো তো থিওরিটিক্যাল কোশ্চেন। থিওরিটিক্যাল কোশ্চেন যত বেশি উচ্চারণ করবা তত বেশি কি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। পরীক্ষা হলে গিয়ে কি হবে দেখো, তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা হলে গিয়ে যেটা হয় যে একদম পারা জিনিস, একদম পারা জিনিস তোমার ভুল হয়ে যায়। তুমি অ্যান্সার করবা খতে, কেমন করে যেন এই কলমের পিনটা চলে যায় গতে। তুমি অ্যান্সার করবা 10 নম্বরে, ওই যে মাঝে যে একটা গ্যাপ দিছো 9 নাম্বার, ওইটাতে চলে গেছে। ঠিক আছে, এই জন্য ভাইয়ারা এই যে এরকম কিন্তু সিলি মিস্টেক কিন্তু মানে কম করতে হবে, হয় কিন্তু এটা কখন হয় বলতো? যখন তুমি একটা ভয়ে থাকো, কিসে থাকো বলতো? একটা ভয়ে থাকো, ঠিক আছে, একটা প্রেশার নিয়ে ফেলো। দেখো তুমি প্রেশার যদি নাও পরীক্ষার মধ্যে, প্রেশার নিলেও তুমি যা অ্যান্সার করতে পারবা, না নিলেও কিন্তু তাই অ্যান্সার করতে পারবা, রাইট? তো প্রেশার নিলে কি হবে? আরো বরঞ্চ খারাপ হবে এক্সাম। তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে যেটা বলবো, পরীক্ষা যা হওয়ার হবে ভাই। তো তোমার এখন এই সময়ে এসে তোমার প্রেশার নেওয়ার কিছু নাই। ঠিক আছে, তুমি সর্বোচ্চটা যতটুকু পারো পড়ে যাও, কপালে যেটা আছে সেটাই হবে। ঠিক আছে, কপালে যেটা আছে সেটাই হবে। বাট তোমার জায়গা থেকে তুমি শুধু পরিশ্রমটা করে যাও, ধারাবাহিক সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করে যাও। ঠিক আছে, আর বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দাও। ঠিক আছে, কিন্তু প্রেশার নিও না প্লিজ। প্রেশার নিলেই কিন্তু তুমি কিন্তু পরীক্ষাটা খারাপ করে ফেলবা। সো সবাইকে যেটা বলবো যে রিল্যাক্স থাকো, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিতে পারবা। তাহলে দেখো কি বলছে, একটি স্ক্রু গজের লঘিষ্ঠ দ্রব্যকের মান 0.01 মিলিমিটার, এটি দ্বারা ন্যূনতম কত ভেদ মাপা যাবে? আচ্ছা, এই যে মনে রাখবা, আমাদের লঘিষ্ঠ দ্রব্যকের যে মান আছে না, এই লঘিষ্ঠ দ্রব্যকের মানের চেয়ে কম মান কিন্তু মাপা যায় না। ঠিক আছে, মনে রাখবা নির্ভুলভাবে। তো এই লঘিষ্ঠ দ্রব্যকের যে মান, ওইটাই কি তার বলতো সর্বনিম্ন মাপ, ওইটাই কি তার বলতো সর্বনিম্ন মান। ঠিক আছে, তার নিচে সে নির্ভুলভাবে মাপতে পারবে না, বুঝছো? তার নিচে সে মাপতে পারবে না। তাহলে আমার মাপার সর্বনিম্ন মান কত বলতো? লঘিষ্ঠ ধ্রুবকের মান। লঘিষ্ঠ ধ্রুবকের মান মানে কি আমাদের? লঘিষ্ঠ ধ্রুবকের মান মানে হলো ওই মানটা দ্বারাই, ওইটাই আমার কি সর্বনিম্ন মান মাপার জন্য। তাহলে 0.01 মিলিমিটার। সো এখানে দেখো, আমি সর্বনিম্ন কি 1 মিলিমিটার মাপতে পারবো, 0.1 কি বড়, ওইটার থেকে বড়টা মাপতে পারবো, ঠিক আছে, কিন্তু ওইটার থেকে ছোটটা মাপতে পারবো না, কারণ এইটাই কি তার সর্বনিম্ন, এটাই কি তার কি বলতো সর্বনিম্ন মাপার জন্য। ঠিক আছে, আমাদের কি 0.01 মাপতে পারবো, 0.001 মাপতে পারবো? এটা কিন্তু পারবো না। এটা কি পারবো না? তার মানে আমার কি বলতো ন্যূনতম কত মান মাপতে পারবো বলতো? এখন এই তিনটে মাপতে যে পারতেছি, এই যে ক পারতেছি, এটা পারতেছি, এটা পারতেছি, তার মানে এই তিনটার মধ্যে সর্বনিম্ন কত বলতো? ওইটাই, মানে এইটাই আমার কি বলতো সর্বনিম্ন। অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক যেটা হবে, লঘিষ্ঠ ধ্রুবক যা হবে, আবারও বলছি, লঘিষ্ঠ ধ্রুবকের যে মান, ওই মানটাই হলো কি মাপার জন্য কি বলতো সর্বনিম্ন মান। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক যদি এত হয়, তাহলে কি এটাই আমার কি মাপার জন্য কি বলতো সর্বনিম্ন মান। বুঝতে পারছো? এটাই আমার কি বলতো মাপার জন্য সর্বনিম্ন মান, মাপার জন্য কি বলতো সর্বনিম্ন মান। ঠিক আছে, তো তারপরে দেখো আমরা এখন চলে যাব ভেক্টরে, ভেক্টরে চলে যাব। এবার আসো, এখন আবার ভেক্টর আবার 1 থেকে শুরু হয়েছে, একদম লাস্ট পর্যন্ত সিরিয়ালি আছে ভেক্টরে। দেখো খেয়াল করে, স্কেলার রাশির উদাহরণ কোনটি? স্কেলার রাশির উদাহরণ কোনটি বলতো? কাজ। স্কেলার রাশির উদাহরণ কোনটি? কাজ। আমি একটু পরে তোমাদেরকে আমি কি বলতো অ্যান্সার করতে বলবো। স্কেলার রাশি তোমাদের সাথে আমার এঙ্গেজ রাখার জন্য জাস্ট মাঝে মাঝে অ্যান্সার করতে বলবো, একটু কষ্ট করে। যখন যেটা আমি অ্যান্সার করতে বলবো একটু প্লিজ ফার্স্ট অ্যান্সার করবা, হ্যাঁ ফার্স্ট অ্যান্সার করবা।
ওকে, এবার আসো দেখি এই দুই নাম্বারটা দেখি সবাই অ্যান্সার করো তো দেখি ভাইয়ারা। 2 নাম্বারটা দেখি সবাই একটু অ্যান্সার করো তো দেখি। 2 নাম্বারটা, 2 নাম্বার কি হবে? 2 নাম্বারটা কি হবে? একজন বলছো অসুস্থতার জন্য পড়তে পারছি না, তাও চেষ্টা করছি। তোমরা জানো হয়তো যে আমি নিজেও অসুস্থ, চেহারা দেখলেও বুঝতে পারতেছো। বাট আমি তোমাদের জন্য কি করছি বলো তো, আমি থেমে নাই। ঠিক আছে, হয়তো বা আমার খারাপ লাগতেছে, বাট আমি তোমাদের জন্য আমি কিন্তু থেমে নাই। শুধু আমি না, আমাদের এডুকাটমের পুরো টিম, ঠিক আছে, পুরো টিম। তোমরা এই যে তোমাদের এই যে সায়েন্সের দেখবা, সায়েন্সের ক্ষেত্রে তোমার এরপরে কি কেমিস্ট্রি ক্লাস শুরু হবে। কেমিস্ট্রি তোমাদের যে লিখন ভাইয়া যে ক্লাস দিবে বুঝছো, সে কেমিস্ট্রি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পড়ে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। এবং সে তোমার অফলাইনে বড় বড় প্রতিষ্ঠানে খুবই জনপ্রিয় টিচার। এখন তোমার লিখন বার ক্লাস যারা করছো খুব সুন্দর করে কেমিস্ট্রিতে, একদম সুন্দরভাবে, একদম সুন্দরভাবে, একদম গুছানো ভাবে, শর্টকাট দিয়ে 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 খুব অল্প সময়ের মধ্যে পুরো একটা অধ্যায় শেষ করে দেয়। এত সুন্দর করে পড়াবে, প্যারা নাই। তোমরা জাস্ট আমাদের সাথে থাকলেই হবে। তারপরে আসো ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে কি বলবো, ম্যাথের ক্ষেত্রে তোমরা বুয়েটের আরিশ ভাইয়াকে পাবা। ঠিক আছে, তোমার আরিশ ভাইয়ের ক্লাস করলে আশা করি তোমরা বুঝতে পারবা, খুবই জিনিয়াস। দেখবা আগামীতে এর থেকে, ঠিক আছে, ম্যাথ টিচার হিসাবে নতুন কোনো টিচার যদি ফেমাস হয় সেটা হবে আরিশ ভাইয়া, বলে দিলাম। জাস্ট একটা ক্লাস করলেই বুঝবা। তারপরে তোমার ম্যাথে আর একটা ইনস্ট্রাক্টর থাকবে তোমাদের সাব্বির ভাইয়া, সেও 9 বছর ধরে পড়াচ্ছে, বিভিন্ন জায়গায় পড়াচ্ছে। ঠিক আছে, কুয়েট থেকে পড়াশোনা শেষ করছে, হয়তোবা দেশের বাইরে চলে যাবে, কিন্তু তোমরা তোমাদের ব্যাচকে সার্ভিস দিবে। ঠিক আছে, তারপর আছে কে, তারপর আছে হলো তোমার বায়োলজি। বায়োলজি, ও মাই গড, বায়োলজি তো মনে করো যে তোমাদেরকে একদম মানে কি বলবো, পড়াইতে পড়াইতে একদম অন্য লেভেলে করে ফেলাবে। তোমরা যারা, বিশ্বাস করো, তোমরা যারা আমাদের অ্যাডমিশন করছে এখনো ভর্তি হও নাই, ভাই তোমরা অনেক কিছু মিস করবা, সত্যি অনেক কিছু মিস করবা। তোমরাই বলো, এই ইউনিটের জন্য বাংলাদেশের কেউ মানে 1350 টাকা দিয়ে পড়াইতে পারবে বা পড়াচ্ছে এডুকাটম ছাড়া? না, আমরা এই টাকাটাও নিতাম না। এই টাকাটা নেওয়া লাগতেছে ভাই, আমাদের তো খরচ আছে তাই না, মিনিমাম খরচটা নেওয়া লাগতেছে। তো এই টাকায় তুমি 200+ ক্লাস পাবা, 170+ এক্সাম পাবা, প্রত্যেকটা অধ্যায়ের লেকচার শিট পাবা। আর কি চাও? আর কন্টেন্ট তো আছেই, পিডিএফ এর ফাইলে অভাব নাই। সাজেশন, পরীক্ষার আগে মুহূর্তে যে সাজেশন দিব, ওখান থেকে সব কমন পাবা। সো যারা ভর্তি হও নাই তারা আমাদের পেজে দেখো, নিজ দিয়ে আমাদের স্ক্রল হচ্ছে, পেজে মেসেজ করো, অথবা ওই নাম্বারে, লাস্টে 72 নাম্বারে কল করলেই হয়ে যাবে। এবার আসো, আচ্ছা 2 নাম্বার তোমরা অনেকে অ্যান্সার দিছো, 2 2 2 2 2 2 2। মহসিনা রহমান বলছে স্যার পড়ান না, এটা ক্লাসের লাস্টে বললে বেটার হয়। কেন আপু, কেন আপু, সমস্যা কি তোমাদের? মানে ফ্রি দিচ্ছি বলে সবকিছুই তোমাদের মতো করে চলবে? মানে কথা বললে তোমাদের কি মানে খারাপ লাগে? তোমরা কয়েকজন আছো, 2-3 জন আছো, এটা নিয়ে অনেক সময় মেসেজ মানে কমেন্ট করো যে এটা ক্লাসে বলার কি আছে। ক্লাসে বলবো না তো কোন ক্লাস, কোথায় বলবো? ক্লাসে বললে কি সমস্যা? ফাজলামি করো সকাল সকাল। মানে এরকম কয়েকজন আছে, মানে এত হিপোক্রেসি কেন ভাই তোমরা? এত হিপোক্রেসি হইলে তো হবে না। তোমাদের এখানে বুঝতে হবে, তোমাদের এখানে পড়াচ্ছে ভাইয়ারা, কিছু কথা বলবে ক্লাসে, তো এটা নিয়েও তোমাদের সমস্যা, ভাইয়া পড়ান, ক্লাস বাদ দিয়ে পড়ান। ঠিক আছে, তো এখানে তোমার তোমাদের সমস্যাটা কি? ভাইয়ারা কথা বলে তোমার সমস্যা কি? তুমি কয় ঘন্টা যে ফোন চালা, রিলস চালায় যে শেষ করে দাও, ঘুরে ফিরে শেষ করে দাও, সেটার কোনো ই নাই। দেখো, একক ভেক্টর, একক ভেক্টর মানে কি? ধরো এ এর একক ভেক্টর মানে কি বলতো? এ ভেক্টর বাই কি, এ ভেক্টরের মান। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যান্সার হবে কি বলতো? এটাও হবে না, এটাও হবে না, এ ভেক্টর এটা, এটার দেখো এটার উপর আমাদের কিন্তু এটা নাই, ক্যাপ নাই। তার মানে আমাদের অ্যান্সার হবে কি বলতো? একমাত্র রাইট আছে কি, সি। অ্যান্সার হবে কি, সি, গ, 2 এর গ, 2 এর গ অ্যান্সার। ওকে, এই যে দেখো, এইটা দেখো, একটু করার চেষ্টা করো। এটা কি বলছে? বলছে কি, পি ইজ ইকুয়াল টু 1/2 আই ক্যাপ প্লাস 1/2 জে ক্যাপ প্লাস কিউ কে ক্যাপ হলে কিউ এর মান কত হবে যখন পি ভেক্টরটি একক ভেক্টর হবে?
মানে এই ভেক্টরের মানটা কি, পি ভেক্টরের মানটা কত, একক ভেক্টর, মানে তার মানে কি পি এর মান কত 1। সো আমরা কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু কত 1। তাহলে পি ইজ ইকুয়াল টু যদি 1 লিখলাম, তাহলে পি এর একক ভেক্টর মানে কি, তাহলে পি এর মানটা বের করি। পি এর মান কত 1, এই ভেক্টরের মান কত হবে 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার, তাই না? কোনো ভেক্টরের মান আমরা তো জানি কিভাবে বের করতে হয়, রুট ওভার দিয়ে আর সহগ স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার প্লাস কে সহগ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আমাদের 1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 1। সো এখানে কি হবে, রুট ওভার কত 1/4 প্লাস 1/4 প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। এখানে দেখো তো কত আসে, তাহলে এখানে আসবে কত 1/4 প্লাস 1/4 মানে কি 4 লসাগু 1 1 2, মানে কত আমাদের কত 1/2 আসবে প্লাস কত কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেন আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দেই, তাহলে কত হবে 1/2 প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। উভয় পাশে বর্গ করে দিলাম, তাহলে আমাদের এটা ওই পাশে গেলে মাইনাস হবে, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2, তাহলে কত হলো 1 থেকে হাফ বিয়োগ দিলে হাফ থাকে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ইজ ইকুয়াল টু আলটিমেটলি কত 1/√2, বুঝছো? তো আমাকে বলছে কি পি ভেক্টরের মান কত 1, তাহলে পির মান কত 1। এখন পির ভেক্টরের মান কিভাবে বের করবো বলো তো, একটা ভেক্টরের মান বের করতে হয় যে রুট ওভার দিয়ে আর সহগ স্কোয়ার প্লাস জের সহগ স্কোয়ার প্লাস কে সহগ স্কোয়ার করে দেওয়ার পরে ওইটা ইজ ইকুয়াল টু কত 1, কারণ তার মানই তো 1। দেন আমাদের কত বলতো, কিউ ইজ ইকুয়াল টু কত 1/√2। সো অ্যান্সার কত হবে 1/√2, বুঝছো? এটা কি বুঝছো সব তোমরা সবাই? তোমরা কি এটা বুঝছো? ওকে, ঠিক আছে। তারপরে আসো একই কোশ্চেন, একই কোশ্চেন কি বলছে, একক ভেক্টর হলে এম এর মান কত, ঠিক আছে? এটা কি বলতো, ঢাকা বোর্ড 22, ঠিক আছে, ঢাকা বোর্ড 22। তো এটার মান কত হবে, সেম একই কোশ্চেন তাই না, 1/√2, ঠিক আছে। কি বলছে তারপরে দেখো, এটার অ্যান্সার করো তো দেখি, এটার অ্যান্সার করো তো দেখি। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের, সমজাতীয় অসমমানের পাশে অ্যান্সার করো তো দেখি ভাইরা, পাশের অ্যান্সার করো তো দেখি, পাশের অ্যান্সার করো তো দেখি। কি বলছে, বলছে হলো যে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয়, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় মানে একই দিকে, ধরো এই বরাবর যাচ্ছে একই দিকে একই রকম ভাবে, কিন্তু কি আমাদের অসমমানের, ধরো এটা এরকম, ঠিক আছে, এটা এ ভেক্টর, এটা কি ভেক্টর, বি ভেক্টর, ওকে। অসমমানের দুটি ভেক্টরকে কি বলে, তোমরা দেখবা তোমাদের প্রত্যেকটা বইয়ে প্রথমে কি আছে বল, দেখবা কতিপয় ভেক্টর রাশি আছে, কতিপয় ভেক্টর রাশির মধ্যে 16টা ভেক্টর রাশি আছে, 14 15টা বা 16টার মতো আছে, হ্যাঁ, বা 14টা আছে। তো এই 15 16টা যে ভেক্টর রাশি আছে, এখান থেকে একটা এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে। সো এগুলো একটু দেখবা। তো দেখো, আমাকে একই দিকে যদি মান যদি আমাদের কি হইতো, সমান হইতো, তাহলে কি হইতো আমাদের, সেটা কি হইতো বলতো, সমান ভেক্টর হইতো তাই না? কিন্তু এখানে মান অসমান, মান কি অসমান, কিন্তু একই জাতীয় একই দিকে, তাহলে এটা কি হবে বলতো, আমাদের সদৃশ ভেক্টর। কি হবে, সদৃশ ভেক্টর, তাই তো? এটা কি ভেক্টর আমাদের, সদৃশ ভেক্টর, ওকে। তারপরে আসো কি বলছে, কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয়, তাহলে সেই ভেক্টর হচ্ছে পাদবিন্দু, মানে যেখান থেকে তুমি শুরু করবা, ঠিক আছে, এই শুরুর বিন্দুটা যদি ইচ্ছামতো ধরতে পারো সেটাকে কি বলে আমাদের বলতো, স্বাধীন ভেক্টর। আর যদি তুমি ইচ্ছামতো ধরতে না পারো সেটাকে বলা হয় কি বলতো, সীমাবদ্ধ ভেক্টর, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, সীমাবদ্ধ ভেক্টর। তারপরে কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে তার মান কত বলতো, 0। আর 0 মানে কি, সেই ভেক্টরটা কি বলতো আমাদের, সেটা কি বলতো, নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টরে কি পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই জায়গায় থাকে, একই জায়গায় থাকে, ঠিক আছে। তারপর আসো
এ ও বি কে বি প্রতি ভেক্টর বলা হয় যখন এ বি প্রতি ভেক্টরটা একটু খেয়াল করে দেখো। ধরো এ ভেক্টর ইজ ইকুয়াল টু মনে করো তোমার 3i ক্যাপ, তাহলে এ ভেক্টরের বি প্রতি ভেক্টর যদি বি ভেক্টর হয় তাহলে কি হবে বলতো 1/3। ঠিক আছে, 1/3 i ক্যাপ। অর্থাৎ তোমার এখানে বোঝা লাগবে এই একটা ভেক্টরের বিপ্রতীপ আর একটা ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর তার মানে কি এখানে সহগ যেটা থাকবে, সহগ যেটা থাকবে ওই ভেক্টরের সহগটা কি হবে বলতো 1/, হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, 1/, হয়ে যাবে। তো দেখ একটু খেয়াল করে দেখি তাহলে এ ভেক্টরের আমাদের বিপ্রতীপ ভেক্টর কোনটা। এখানে দেখো এ ইজ ইকুয়াল টু কত 4i ক্যাপ, তাহলে বি ইজ ইকুয়াল টু কত হইতে হবে 1/4i ক্যাপ, সেটাই কিন্তু এ নাম্বারে আছে। তার মানে কি দেখো আমাদের এ নাম্বারই অ্যান্সার হয়ে যাবে। বিতেও বিও হবে না, ঠিক আছে, সিও হবে না, দেখো আমাদের ডিও কিন্তু হবে না। আমাদের বিপ্রতীপ ভেক্টর মানে কি যে যেই প্রথম যে ভেক্টর থাকবে যার বিপ্রতীপ ভেক্টর বের করবা। ঠিক আছে, দেখো এ ও বি এর বি কে বিপ্রতীপ ভেক্টর আমাদের রূপান্তর করব, মানে এক সহগ যা হবে অন্যটা সহগ কি হবে বলতো 1/, হবে। কত হবে বলতো 1/, হইতে হবে, সেটা হলো বিপ্রতীপ ভেক্টর। তাহলে 8-এর কি বলতো আমাদের 8 নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ, 8 নাম্বারটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। 8-এর আনসার কি হবে বলতো আমাদের, 8-এর আনসার হবে কি তাহলে ক। 8-এর আনসার কি হবে ক হবে, 8-এর আনসার কি হবে ক হবে। ঠিক আছে, তারপর কি বলছে এ ও এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত। বিপরীত ভেক্টর অর্থাৎ একটা ভেক্টর দেখো, দেখো একটা ভেক্টর এইদিকে ধরো এ ভেক্টর, এটার বিপরীত ভেক্টর মানে কি তাহলে উল্টার দিকে, তার মানে কি মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, মাইনাস এ ভেক্টর। তাহলে এটার লব্ধি যখন বের করবা তখন দুইটা ভেক্টর কি যোগ করে দাও, এ প্লাস কত মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, লব্ধি তাহলে কি হবে বলতো এ ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে কত আমাদের আলটিমেটলি 0। তার মানে লব্ধি বিপরীত ভেক্টর সমজাতীয় বা আমাদের সমান একই। ঠিক আছে, একই একই যদি আমাদের কি বলতো এ ভেক্টর মানে আমাদের একদম সমান মানের সমজাতীয় দুইটা ভেক্টরকে আমরা যদি বিপরীত করে লব্ধি বের করি তাহলে লব্ধি কি হবে বলতো 0। লব্ধি কি হবে 0, বুঝছো বুঝছো। ওকে, তারপর আসো এটা, এটা একটু দেখো কি বলছে আমাদের 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেনে কি বলছে, এই বরাবর আছে আমাদের তীর চিহ্ন, এখানে এটা এদিকে, এখানে এটা এদিকে। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো এই যে এইটা এবং এটা একই দিকে না, আর এটা কি উল্টা দিকে, এটা কি আমাদের পি। তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলতো আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা আমাদের কিউ ভেক্টর। দেখো এদিকে আর এদিকে দুই দিকে আমাদের এই দুইটা বাহুর দিকটা একই রকম হয়েছে আর এটা কি বিপরীত দিকে হয়েছে। তাহলে আমরা জানি ত্রিভুজের সূত্রটা কি বলতো যে দুইটা বাহু একদিকে থাকবে সেই দুইটা বাহুর যোগফল ইজ ইকুয়াল টু কি বিপরীত দিকে যেটা থাকবে সেটা। তাহলে আমাদের এখানে কি হলো পি ইজ ইকুয়াল টু কত আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমরা দেখি আছে কিনা, এই যে গ নাম্বারে কিন্তু মিলে গেছে। আমার কিন্তু এটা এরকম ভাবে থাকতে পারে, ধরো পি ভেক্টর মাইনাস আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত 0। তো আমাদের কিন্তু এরকমও থাকতে পারে, বুঝছো, এরকমও কিন্তু থাকতে পারে। তাহলে অ্যান্সার কত হবে আমাদের এটা। সবসময় যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটা পড়তে পড়তে মুখস্থ করে ফেলছো, তাই না? বিষয়টা কিন্তু এরকম না। অধিকাংশ শিক্ষার্থী দেখার পরেই চিত্র না দেখেই এরকম করবে। ভাইয়া ঠিক আছে, ফিগার না দেখে কোনো কিছু কইরো না, দাগাইও না। ঠিক আছে, তাইলে কিন্তু ঝামেলা। এবং তোমার বুঝতে হবে এখানে কি বলতো তোমার এই যে তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন ডিরেকশন গুলো ফলো করতে হবে, বুঝছো। তীর চিহ্ন গুলো কি করতে হবে বলতো আমাদের ফলো করতে হবে কিন্তু। তো তীর চিহ্ন যদি তুমি ফলো না করো তাইলে কিন্তু ঝামেলা, বুঝছো। তীর চিহ্ন যদি ফলো না করে তাহলে কিন্তু ঝামেলা। তো একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু আমার একদিকে থাকবে আর একটা বাহু বিপরীত দিকে থাকবে, বুঝছো। এখানে দেখো এইটা বাহু আর এইটা বাহু একদিকে আছে, তাহলে আমাদের এই দুইটা বাহু আমি কি করছি ভেক্টর আর আর ভেক্টর কিউ দ্বারা চিহ্নিত করছি। তাহলে এই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু কি হবে পি ভেক্টর। তোমরা দেখো আমরা ছোটবেলায় কি পড়ছি এরকম, আমাদের এই বরাবর কি ছিল আর ভেক্টর আর এই বরাবর ছিল কি পি ভেক্টর কিউ ভেক্টর এরকম। দেখো এই ত্রিভুজের কি পি আর কিউ একই দিকে আর হলো ছিল বিপরীত দিকে। এজন্য এই জায়গায় কি বলতো আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হয়েছিল, বাট এখানে আমার চিহ্নিত করছি আমি ভিন্নভাবে, বুঝছো। তো এই জন্য আমরা এইভাবে পড়ছি বলে সবসময় মুখস্থ করছি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, কিন্তু সবসময় কিন্তু এটা আসবে না। ঠিক আছে, তোমাকে কিন্তু জাস্ট আমাকে ভেক্টর গুলো আমাকে আলাদাভাবে করে দিবে। এটা বললাম কারণ কি, কারণ তোমরা মুখস্থ করতে করতে অভ্যস্ত, তো এই জন্য। এবার আসো দেখি আমাদের এটা আনসার করতে পারো কিনা। লক্ষ্মী সোনারা সবাই একটু আনসার করো তো দেখি ভাইয়ারা। 11 নাম্বারটা কি, পি ভেক্টর ও কিউ ভেক্টর দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে কত হলে বলতো 120 ডিগ্রি হলে
তাদের লব্ধির মান কত, তাদের লব্ধির মান কত, দিনাজপুর বোর্ড 22 সালের কোশ্চেন। ঠিক আছে, এখানে আলফার মান কত ডিগ্রি বলো তো, 120 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি, 120 ডিগ্রি। তো আলফার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো আর ইজ ইকুয়াল টু কত আমরা জানি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 120 ডিগ্রি আলফা। কজ আলফার মান কত, -হাফ, তাই না? কজ আলফার মান কত, -হাফ। তাহলে -হাফ যদি আমি বসায় দিই এখানে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ ইন্টু কত, -হাফ। কজ 120 ডিগ্রি মান কত, -হাফ। তাহলে এই টু আর এই টু কাটা গেল, প্লাস মাইনাস মাইনাস। তার মানে অ্যান্সার কোনটা হবে আমাদের, ডি নাম্বার। কি বলতো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, মাইনাস কত, পি কিউ। বুঝছো বা বুঝছো নাকি একদম সূত্র থেকে আসছে, ডিরেক্ট আসছে সূত্র থেকে। তাহলে আমাদের পি ভেক্টর ও কিউ ভেক্টর দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি যদি হয়, তাহলে আমার কত হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কত, পি কিউ, মাইনাস পি কিউ। ওকে, এবার আসো, এবার আসো কি বলছে, বলছে কি, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের, সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ। ঠিক আছে, যে কোনো একটি বলের কত গুণ সেটা আমাকে বের করতে বলছে। তো আমাদের পি ইজ ইকুয়াল টু কত, এখানে কিউ। পি ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, পি ইজ ইকুয়াল টু যদি কি হয় বলতো, কিউ হয়, তাহলে আমাদের কি হবে, যে আর ইজ ইকুয়াল টু, এবং বলছে আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ আমাকে বলছে সমকোণে, তাই না? তাহলে আর ইজ ইকুয়াল টু কত বলতো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কিউ স্কোয়ারকে আমরা কি দিব, পি স্কোয়ার লিখবো, কারণ কি বলতো, পি ইজ ইকুয়াল টু কিউ, পি স্কোয়ার প্লাস কত, 2p ইন্টু পি কস কত ডিগ্রি, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত বলতো ভাইয়া, 0। তাহলে এখানে কি হবে বলতো, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে কত, 2p রুট কত হবে আমাদের বলতো, 2p স্কোয়ার, তার মানে কত, √2 ইন্টু কত, পি, মানে √2 গুণ। বুঝছো কত গুণ, √2 গুণ, √2 গুণ, √2 গুণ। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের √2 গুণ। অ্যান্সার কত হবে বলতো, √2 গুণ। অ্যান্সার কত হবে, ঠিক আছে, অ্যান্সার কত হবে, √2 গুণ। √2 গুণ, অ্যান্সার কত হবে, √2 গুণ। ঠিক আছে, তারপর আসো, এটা দেখো, এটা কি বলছে আমাদের, খেয়াল করে, একটু খেয়াল করে দেখো, যে এই এই ভেক্টর আর এই ভেক্টরের মান ইজ ইকুয়াল টু কত, √3 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। এটা বলো তো ভাইয়ারা, এটা কত হবে, খেয়াল করে দেখো, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবা, এই টাইপের অঙ্কগুলা একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা। এখানে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে কি বলতো আমাদের, এখানে কিন্তু এই যে এ একক ভেক্টর প্লাস বি একক ভেক্টর, দুইটা কিন্তু ভেক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে, ইজ ইকুয়াল টু কত, √3। ঠিক আছে, তাহলে আমার কি বলতো, এটার মানটা বের করে ফেলি, দুইটা ভেক্টরের যোগফলের মান মানে কি, আলটিমেটলি লব্ধি, রাইট? তাহলে কত বলতো আমাদের, এটার মান কত বলতো, 1 স্কোয়ার প্লাস এটার মান কত, 1 স্কোয়ার, দুটার মান স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান 1 ইন্টু এটার মান 1 কস থিটা, আমি ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ থিটা, ইজ ইকুয়াল টু কত, √3। এবার আসো কি হবে, 1 স্কোয়ার মানে কি আমাদের, 1 প্লাস 1 কত, 2, 2 প্লাস কত, 2 কস থিটা, 2 প্লাস 2 কস থিটা। বুঝছো, ইজ ইকুয়াল টু কত আসতেছে, √3। এখন আমি উভয় পাশে কি করে দেই, বর্গ করে দেই। তাহলে বর্গ করে দিলে কি হবে বলতো, 2 প্লাস 2 কস থিটা ইজ ইকুয়াল টু কত, 3 হবে। এখন এই 2 ওই পাশে গেলে কি -2, তার মানে 2 কস থিটা ইজ ইকুয়াল টু কত, 3 - 2। তাহলে এখানে কি হবে আমাদের, 1 হবে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত, 1। এই যে 2 ছিল, এই 2 গিয়ে ভাগ হয়ে গেল 2। বুঝছো, 2 cos থিটা ইজ ইকুয়াল টু 3 - 1 মানে 2 মানে কত, 1। তাহলে এই 2 পাশে গেলে ভাগ হয়ে গেল। তাহলে দেখবা থিটা ইজ ইকুয়াল টু কত,
কজ ইনভার্স 1/2, তাহলে 1/2 যদি হয় কজ আমাদের হাফের মান কত বলো? এই কজ হাফ, কজ হাফ কত দেখি, কমেন্ট করো তো দেখি তোমরা। এটা যদি না পারছো তাহলে সবগুলোরে মাইরা একদম পানিতে ফালাই দেওয়া উচিত। তোমার সাইন হাফের মান কত ডিগ্রি জানো? সাইন হাফ মানে 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে মানে কত হবে বলো তো? কস 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা একজন বলছিল যে কস 30 ডিগ্রি স্যার। ঠিক আছে, 60 ডিগ্রি আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, এবার আসো 14 নাম্বার। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু কত, 0 ডিগ্রি হলে তখন আমাদের কি হয় আর ম্যাক্স, এবং আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কত বলো তো? পি প্লাস কিউ, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান 0 ডিগ্রিতে। এবার আসো আমাদের 15 নাম্বারটা একটু দেখি যে কি বলছে। এই ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণ আছে? ওয়াই অক্ষের সাথে কোণ আমরা জানি, আমরা গত ক্লাসে পড়াইছিলাম। ঠিক আছে, একদম যারা ক্লাস করো নাই ধারাবাহিকভাবে তাদের জন্য কিছু বলার নাই। তো আমাদের এখানে দেখো থিটা ওয়াই ইজ ইকুয়াল টু কত? কজ ইনভার্স এ ওয়াই বাই কত? এ ভেক্টরের মান। যদি আমি কি এক্স অক্ষের সাথে হইতো তাহলে থিটা এক্স ইজ ইকুয়াল টু কত? কজ ইনভার্স এ এক্স বাই কত? এ ভেক্টরের মান। ঠিক আছে, তো এখানে দেখো কজ ইনভার্স আমাদের কি হবে? এ ওয়াই মানে কি আমাদের ওয়াই অক্ষের, দেখো আমাদের এই যে জে ক্যাপের সামনে যেটা আছে সেটা তোমার এ ওয়াই, তাই না? তাহলে কত বলতো? 2√3 বাই আমার এই ভেক্টরের মান কত? মানটা যদি আমরা আগে বের করে নেই তাহলে এই ভেক্টরের মান কত? এ ইজ ইকুয়াল টু কত? রুট ওভার কত বলতো? মান কত? রুট ওভার 2 স্কোয়ার প্লাস কত? 2√3 স্কোয়ার। তাহলে কত হবে? এখানে হবে কত? 4, এখানে হবে কত? 4 ইন্টু কত? 3। তাহলে কত? 3 4 কত? 12, 12 আর 4 কত? 16, 16 মানে কি বলতো? 16 মানে হলো কত? 4। তাহলে এই ভেক্টরের মান কত? 4। সো এখানে আমি 4 বসায় দিই। তাহলে 4 বসালে এখানে দেখো কাটাকাটি হয় কত? 2। তাহলে √3/2 কজ ইনভার্স √3/2 এর মান কত বলো? কজ ইনভার্স √3/2, কজ ইনভার্স √3/2, তাহলে কজ ইনভার্স আমাদের √3/2 এর মান কত হবে? অবশ্যই 30 ডিগ্রি হবে, তাই না? 30 ডিগ্রি, তার মানে এটার অ্যান্সার কত? 30 ডিগ্রি। কত বলতো? 30 ডিগ্রি। এটা কিন্তু ঢাকা বোর্ড 22 সালে আসছিল। ঠিক আছে, প্রয়োজনে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো আপাতত। আমি তো যখন শিট দিব বা এটার পিডিএফটা গ্রুপে দিয়ে দিব অ্যান্সার সহ, তখন তোমরা মিলাই নিও। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5 যে হলে এ এর দিক কোন অক্ষ বরাবর? আচ্ছা, এমনিতেই কি আছে বলতো? আমরা জানি কি বলতো, এক্স অক্ষ বরাবর কি আছে? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কি বলতো? জে ক্যাপ। আর আমাদের জেড অক্ষ বরাবর কি থাকে বলতো? কে ক্যাপ। কোনো কিছুর সাথে আই ক্যাপ থাকা মানে বুঝতে হবে সেটা কি এক্স অক্ষের মান, জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষ, আর কে ক্যাপ মানে কি বলতো? আমাদের জেড অক্ষ। যদি আমাকে মাইনাস থাকে তার মানে বুঝতে হবে ওটা কি মাইনাস এক্স অক্ষের। আবার ওয়াই মাইনাস থাকলে পরে কি বলতো? ওটা কি মাইনাস ওয়াই। ঠিক আছে, এই আর কি। আর যদি এটা মাইনাস থাকে তাহলে মাইনাস জেড। তো এখানে দেখো আমার কি আছে? মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ মানে কি আমাদের বলতো? ওয়াই অক্ষে, কিন্তু তার কি মাইনাস আছে, তার কি হবে? মাইনাস ওয়াই অক্ষ। তাহলে কি হবে বলতো? মাইনাস ওয়াই অক্ষ, মাইনাস ওয়াই অক্ষ, মাইনাস ওয়াই অক্ষ। ঠিক আছে, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ হলে এই এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসে জেড এক্স সমতলে মান কত। এখানে দেখো মান চাইছে, তাহলে জেড এক্স মান। ঠিক আছে, এই জেড এক্স সমতলে তাহলে কি এফ জেড এক্স, এফ জেড এক্স ইজ ইকুয়াল টু কত? খুবই সিম্পল, যেই তলে থাকবে যেই তলে চাবে শুধু ওই তলগুলোর মান বের করতে হবে। দেখো এখানে কি বলতো? জেড এক্স মানে এক্স আর জেড, তাহলে এইটা কাউন্ট হবে, আর কি বলতো? এটা কাউন্ট হবে। আমার কি এখানে কি ওয়াই আছে? না, তার মানে এইটা কিন্তু কাউন্ট হবে না, এটা কিন্তু কাউন্ট হবে না। তাহলে কি হবে? আমি লিখবো কি মান যেহেতু দিয়েছি তাহলে কত? 2 স্কোয়ার প্লাস কত? মাইনাস 4 স্কোয়ার। তাহলে কত হয় বলতো? 4 প্লাস কত? 16। তাহলে 4 আর 16 কত? রুট ওভার কত? 20। সো আমাদের আনসার কত? রুট ওভার 20 নিউটন। কত? এই যে খ নাম্বার আনসার। বুঝছো? অর্থাৎ যেই তলে চাবে, ঠিক আছে, এক্স ওয়াই জেড কোনটা কোন তল এটা তো বুঝো। আই ক্যাপ কি আমার এক্স, তারপরে ওয়াই ক্যাপ কি জে ওয়াই, সরি আমাদের জে ক্যাপ কি ওয়াই, এবং কে ক্যাপ কি জেড, এগুলো তো বুঝো অ্যাটলিস্ট, এই তলগুলো নির্দেশ করে। সো আমাদের যেই তলে চাবে ওই তলের জাস্ট মানগুলোকে সবগুলোকে স্কোয়ার করে দিবা। আচ্ছা, ওইটা যদি বুঝে থাকো ভাইয়ারা,
এই যে 18 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো, 18 নাম্বারটা একটু অ্যান্সার করো, সেম জিনিস, জাস্ট 18 নাম্বারটা একটু অ্যান্সার করো। মহসিনা, তুমি দুঃখ প্রকাশ করছো, এজন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। কারণ কি, তোমাদের কিছু কথা বলি, এটা শুধু আমাদের এখানে না, পড়াশোনা করতেছো কিসের জন্য বলো তো? পড়াশোনা করে যদি তুমি মনের দিক দিয়ে যদি প্রসারিত করতে না পারো, তাহলে কিন্তু এই পড়াশোনা করে তুমি খুব বেশি দূর আগাইতে পারবা না। বা তোমার চিন্তাধারা যদি তোমার কি হয় বলো তো, ভিন্নতা না আসে, তাহলে কিন্তু হবে না। এখন দেখো একটু খেয়াল করে, এই যে আমরা আমরা অনেকদিন, প্রায় 3 বছর ধরে এই অনলাইনে এডুকেটম স্কুল পড়াচ্ছি, ঠিক আছে? 3 বছর, আমাদের 2 বছর, এই যে 31 তারিখ আসলে 31 জুলাই কিন্তু এডুকেটমের জন্মবার্ষিকী, মানে জন্মদিন, 31 জুলাই। হ্যাঁ, তো 23 ব্যাচ পড়াইছি, 24 ব্যাচ পড়াইছি, এখন 25 ব্যাচ তোমাদেরকে পড়াচ্ছি। তো অ্যাডমিশনে অফলাইনে পড়াচ্ছি আমি 10 বছর ধরে। ফার্মগেটে তোমার যত ধরনের, যত বড় বড় কোচিং তোমরা চিনো, সব কোচিং এ ক্লাস নিয়েছি, স্টিল বিভিন্ন কোচিং এ সলভ ক্লাসগুলো নিয়ে থাকি, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো কি ভাইয়া, তোমাদেরকে বলি, তুমি আমাদের এখানে ক্লাস করো বা অন্য যেখানে ক্লাস করো, ফ্রি ক্লাস তো সবাই দিচ্ছে, সবাই দিবে, এটাই স্বাভাবিক। কেন বলো তো? সবাই কেন ফ্রি ক্লাস দিচ্ছে? ফ্রি ক্লাসটা দিচ্ছে এজন্যই যে আমাদের সবারই একটা কি কম বেশি একটা দায়বদ্ধতার জায়গা আছে, পাশাপাশি নিজেকে চেনানোর একটা বিষয় আছে। আমার প্ল্যাটফর্মকে আমরা যদি এত ফ্রি ক্লাস যদি এত ডেডিকেটলি না দিতাম, তাহলে কি এডুকেটম স্কুলকে এতগুলো মানুষ চিনতো বলো? এই 25 ব্যাচের তোমার মানে কি বলে, আমার ফাইনাল ইয়ার কোর্স যখন শুরু করি, তখন আমাদের পেজের ফলোয়ার ছিল 70,000, এখন 1,27,000 ফলোয়ার। তার মানে 57,000 ফলোয়ার বেড়েছে মাত্র 2 মাসে। এবং এই 57,000 যে ফলোয়ার, এই 57,000-এর মধ্যে 50,000-ই আছে তোমার কি বলতো 25 ব্যাচের স্টুডেন্টরা আমাদের সাথে, তোমরা জানো, হোয়াটসঅ্যাপে 20,000 শিক্ষার্থী কানেক্টেড। দুষ্ট পোলাপান কিছু আছে, ওগুলোর বিচার আমরা করতেছি, দেখতেছি, যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নক দেয়। এতগুলো স্টুডেন্ট সরাসরি আমাদের সাথে কানেক্টেড, সবচেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে সরাসরি কানেক্টেড। তো 25 ব্যাচ কেন্দ্রিক আমাদের অনেক বড় প্ল্যান আছে বলেই আমরা এত কিছু করতেছি। আমরা তোমাদেরকে বিশাল বড় করে সংবর্ধনা দিতে চাই, সংবর্ধনা আয়োজন করতে চাই। এখন এটা তো একটা উপলক্ষ লাগবে, সেটার জন্য তো তোমাদেরকে আমরা কি করি বলো তো? সবাই, তুমি যাদের ক্লাসে করো না কেন, তার যদি কোনো কোর্স থাকে, তার কোর্সের কথা বলবে না বলো? ধরো তুমি কোনো কিছু করতেছো, তুমি যদি ওইটা থাকে, তুমি বলতে, তোমার সমস্যাটা কি? আমরা তো তোমাদেরকে পড়াচ্ছি, তো পড়ানোর পাশাপাশি আমরা যেটা তোমাদেরকে দিতে পারবো সেটা যদি বলি, এটা তো তোমার ক্ষতি না। আমি তো তোমাকে অন্য কিছু, পড়াশোনার বাইরে অন্য কিছু করতে বলি না যে ভাই তুমি এটা করো। তোমাকে তো বলছি কি, অ্যাডমিশনে এই কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? এটা তোমার ভালোর জন্যই তো বলছি। তো এটা যদি না বুঝো, তাহলে কেমনে হবে বলো? তোমরা 2-4 জন আছো, সবাই ভালো, কিন্তু 2-4 জন আছো। এই যে ক্লাসের মাঝে ভাইয়ারা যখন কথা বলে না, তোমরা অনেক সময় অনেকে দেখি বলো যে ভাইয়া এখন পড়ান। আরে ভাই, ভাই তো পড়াবেই, তার তো একটা নিজস্ব প্ল্যান আছে যে আমি এই কথাগুলো স্টুডেন্টকে বলবো মোটিভেট করার জন্য, ঠিক আছে? 18 নাম্বারে কি অ্যান্সার করছো? আঠারো সি। আচ্ছা, দেখি আমরা একটু, এখানে আমাকে ওয়াই জেড তলে বলছে, কি বলছে? ওয়াই জেড তলে। তাহলে ওয়াই জেড তলে যদি বলে, তাহলে কি হবে বলতো? আমাকে পি ওয়াই জেড যদি বলি, তাহলে ওয়াই অক্ষের আর জেড অক্ষের মানটা নিব। ওয়াই কি বলতো আমাদের? এটা এক্স এখানে কিন্তু নাই, তাহলে কত? 2 স্কোয়ার প্লাস কত? -3 স্কোয়ার। তাহলে কত হবে আমাদের? কত হয় বলতো? ওয়াই জেড, তাহলে কত হবে? এটা হলো 4, এটা কত? 9, তাহলে কত? √, কত? 13, √13, ঠিক আছে? √13। ওকে, তারপর দেখো কিভাবে আসছে, কি বলছে এখানে? এক্স জেড সমতলে 3i ক্যাপ ও 5+5j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত একক? মানে দৈর্ঘ্য চাইছে আলটিমেটলি কোন তলে বলতো? এক্স জেড সমতলে। সো
এক্স জেড সমতলে তুমি দৈর্ঘ্য বের করবা, কোনো সমস্যা নেই। এল এক্স জেড ইজ ইকুয়াল টু কত, রুট ওভার কত হবে বলতো 3 স্কোয়ার, এবং জেড এর কত বলতো 4। সরি, হ্যাঁ বললাম না কালকে একটু জ্বর আসছে, সকালে উঠে দেখি ঠান্ডাও কাশিও আসতেছে। 9 প্লাস 16 রুট ওভার কত 25 কত 5, তার মানে এটার আনসার কত 5, এটার আনসার কত 5। এসিটা অফ করে দিই, এসি অফ করলে গরম লাগে, আর বন্ধ থাকলে আবার কাশি আসতেছে। তাহলে এবার আসো 20-এর ক্ষেত্রে। আমাকে বলছে কি যে চিত্রটা যদি দেখো আমাদের এরকম, এখানে 31 ডিগ্রি আছে, 20 নিউটন, হ্যাঁ এটা আমাদের কি বলতো ওয়াই, এটা আমাদের কি এক্স। তো আমাকে এই এক্স অক্ষের ও জেড বরাবর, ঠিক আছে, মানে এটা সরি এটা জেড ছিল, জেড, এটা জেড বলছে কি ও জেড বরাবর, ও জেডটা কি আমার বলতো এক্স অক্ষ না, তাই তো? তাহলে এই বরাবর আমার কি বলতো এক্স এর মান কত হবে এখানে 20। দেখো একটু খেয়াল করে, কোণ উৎপন্ন করছে কি এই বাহুর সাথে, তাহলে এই বরাবর কি হবে, যেটার সাথে কোণ উৎপন্ন করে সেখানে কি 20 cos 31 ডিগ্রি, উপাংশের নিয়ম। আর তার বিপরীত মানে লম্ব যদি থাকে তাহলে কত 20 sin 31 ডিগ্রি না। তো অনেকে কি ভাবতে পারে জানো, এইটা এই অক্ষ বরাবর ভাব দিছে মানে কি এক্স কস দিয়ে দেয়, কিন্তু না, যেই বাহুর সাথে তোমার কোণ থাকবে সেটা আমার সেই বাহুতে কস হবে, আর তার লম্ব অন্য বাহুটা কি হবে সাইন হবে। এটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, এটা করলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, এটা করলেই আমাদের কি চলে আসবে অ্যান্সার কিন্তু চলে আসবে। এটা অ্যান্সার কত হবে বলো তো, আমাদের অ্যান্সার হবে কত বলো, এটার অ্যান্সার হবে আমাদের 10.30 নিউটন। তুমি ক্যালকুলেটর টিপ দাও, দেখো এটা চলে আসবে। তারপর কি বলছে, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার মান ইন্টু কি cos থিটা, তার মানে কি বি cos থিটা, কত বলতো বি cos থিটা, এ বরাবর কার উপর বলতো বি এর লম্ব বিক্ষেপ, তাহলে বি cos থিটা। এখন দেখো এটা চাইছে, এটা যদি করো তাহলে কি হবে, অর্থাৎ আমাদের কি বলতো এখানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইন্টু কে ক্যাপ, তাহলে এটা আমরা কি করবো বলতো আই ক্যাপ ইন্টু কে ক্যাপ প্লাস গুণ করে দাও জে ক্যাপ ইন্টু কে ক্যাপ। তোমরা জানো ডট গুণনের ক্ষেত্রে একই রকম হলে মান হবে কত 1, ভিন্ন হলে কত 0। কারণ কি বলতো এখানে এটার মান কত 1, এটার মান কত 1 ইন্টু কস কত ডিগ্রি 90 ডিগ্রি, কারণ এখানে এক্স আর কত জেড মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। একটা যদি করে দেখো কত না 0, এখানেও কত হবে বলতো 0, তাহলে 0 প্লাস 0 মানে কত 0, ঠিক আছে। অর্থাৎ আমাদের ডট গুণনের ক্ষেত্রে একক ভেক্টর গুলো একই রকম হলে হয় কত 1 0 ডিগ্রির জন্য, আর আমাদের এরকম হলে cos 90 ডিগ্রি চলে আসে, এজন্য কি হয় বলতো 0 চলে আসে। ওকে, তারপর দেখো কি বলছে এখানে 23 নাম্বারে, 23 নাম্বারটা একটু করো তো দেখি তোমরা, 23 নাম্বারটা একটু করো তো দেখি ভাইরা, 23 নাম্বারটা, 23 নাম্বারে কি বলছে আমাদের এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। তাহলে পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি ভাইয়া, পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো এ ডট বি ইজ ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে আমি যদি ডট গুণ করি এই 2 এখানে একার এম, তাহলে কত হলো 2m, এখানে আছে কি 3, এখানে আছে কি -2, তাহলে 3 - 2 কত -6 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে কত হবে এখানে 2m ইজ ইকুয়াল টু কত 6, তাহলে m ইজ ইকুয়াল টু কত 6/2 মানে কত 3। সো অ্যান্সার কত হবে আমাদের এখানে, অ্যান্সার হবে কত 3। বুঝছো যে আমাদের পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি, পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো ডট গুণফল কত হইতে হবে বলো তো আমাদের 0 হইতে হবে, ডট গুণফল কত 0। ওকে, ডট গুণফল কত 0। তারপর আসো 24, 24 ক্ষেত্রে দেখো আমাকে এই দুইটা দেওয়া আছে, তাহলে a ক্রস b এর মান মানে কি বলতো, a ক্রস b মানে কি আমাদের ab sin থিটা ইজ ইকুয়াল টু কত a ডট b মানে কি ab cos থিটা। এটা পরের লাইনটা আমরা এটা লিখতে পারি, a ক্রস b এর মান a ক্রস b মানে কি ab sin থিটা, a ডট b মানে কি ab cos থিটা। তাহলে এখান থেকে কি ab কাটা গেল, cos থিটা এই পাশে আসলে কি হবে বলতো sin থিটা বাই কত cos থিটা।
ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের কি থাকলো এখানে কি tan থিটা, ইজ ইকুয়াল টু কত আসতেছে 1। তাহলে 1 কখন হয় বলতো 45 ডিগ্রিতে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি মানে কি π/4। ঠিক আছে, পাই মানে 180 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হবে আমাদের π/4, 45 ডিগ্রি, রাইট? বুঝছো? কারণ tan আমাদের কত বলতো 1 মানে কত বলতো tan কত ডিগ্রি 45 ডিগ্রি না, তাহলে আমাদের থিটা মানে কত 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি মানে কি π/4, তোমরা এটা জানো। তারপর দেখো কি বলছে 25 নম্বরে। 25 নম্বরে কি বলছে আমাদের, 25 নম্বরে এখানে কি বলছে বলতো সমান ভেক্টর 25, আচ্ছা 25 নাম্বারটা না, 25 নাম্বারটা, হ্যাঁ 25 নম্বরে আমাদের কি বলছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ভেক্টরটি একটি কি ভেক্টর বলতো, এটা কি আমাদের, এটা বোঝাই যাচ্ছে যে একক ভেক্টর না, কারণ এটার মান কি 1, এটার মান কি 1 হবে, যদি এই ভেক্টর মান 1 হইতো তাহলে সেটা কি একক ভেক্টর হইতো, যেহেতু 1 না তার মানে একক ভেক্টর না। তো এটা কি সঠিক ভেক্টর মান আছে। তারপরে আমাদের কি বলতো অবস্থান ভেক্টর, অবশ্যই অবস্থান নির্দেশ করে, তার মানে হলো 2 আর 3। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 2 আর 3। অ্যান্সার কত বলতো 2 আর 3, অ্যান্সার কত 2 আর 3। ঠিক আছে, 2 আর কি বলতো 3 অ্যান্সার। ওকে, তারপরে আসো সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি বলতো, অবশ্যই সমজাতীয় ভেক্টর হইতে হবে, মান সমান হইতে হবে এবং দিক একই দিক হইতে হবে। তার মানে 1 2 3, তাহলে কি হবে আমাদের 1 2 3, অ্যান্সার কি হবে 1 2 3। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আমরা শেষ করলাম। এখন আমরা নিউটনের বলবিদ্যাটা শুরু করব। ঠিক আছে, নিউটনের বলবিদ্যাটা শুরু করব এখন। তো নিউটনের বলবিদ্যা দেখো, নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো ভাই, সেটা হলো যে এই চ্যাপ্টারটা তোমরা যদি মনে করো যে একাডেমিকে পড়ে থাকো তাহলে দেখবা যে এই চ্যাপ্টার কিন্তু সেই একটা চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে অনেক ঘুরে ঘুরে অনেক ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে। ফ্যান কি বলে এসি বললাম না, এসি দিয়েও শান্তি পাচ্ছি না, না দিয়েও শান্তি পাচ্ছি না, কি একটা অবস্থা। আচ্ছা দেখো নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল কোনটা, আমরা জানি 4টা মৌলিক বল আছে, কি কি বলতো 4টা কি আছে বলতো আমাদের মৌলিক বল আছে। এই যে এখানে 4টে মৌলিক বল তো আছে, কি মহাকর্ষ বল, তারপরে তোমার দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, আর কি শক্তিশালী নিউক্লিয় বল। তো আমাদের এটার ক্রমটা কি, এটার দুর্বল হলো কি, সবচেয়ে দুর্বল কে বলতো, সবচেয়ে দুর্বল হলো তোমার মহাকর্ষ বল, তারপরে কে বলতো দুর্বল নিউক্লিয় বল, তারপরে কি তড়িৎ চুম্বক বল, তারপরে সবচেয়ে বেশি শক্তিশালী কি বলতো আমাদের কি বলতো আমাদের শক্তিশালী নিউক্লিয় বল, শক্তিশালী নিউক্লিয় বল। তার মানে এখানে সবচেয়ে দুর্বল কি বলতো, সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল, মনে রাখবা। 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল হলো কে, সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল কে বলতো মহাকর্ষ বল। ওকে, চিত্রে চিত্র মসৃণ আনত তল বেয়ে গাড়ি পড়া বস্তুর ত্বরণ কত। দেখো এখানে আমাদের কি বলতো এই জায়গায় কি আমাদের থিটা, এটা কি থিটা, ঠিক আছে, এটা কি বলতো থিটা, যখন বস্তুটা এখানে আছে তার জিটা কি বলতো এদিকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, এই তল বরাবর জিটা বের করতে হবে, তাহলে এই তলের সাথে সে কত কোণে আছে, থিটা কোণে আছে, যেহেতু এটা থিটা তার মানে এটার সাথে কি থিটা, সো এই বরাবর কি আছে বলতো জি কস থিটা। তাহলে আনসার কি হবে আমাদের বলতো এই বরাবর কত জি কস থিটা, আনসার কত জি কস থিটা, আনসার কত জি কস থিটা। ওকে, তারপর আসো ডাব্লিউ ওজনের এক ব্যক্তি লিফটে এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে ব্যক্তির ওজন কত হবে। ওজন কি আমাদের বলতো, আমাদের লিফটের ওজন কি আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত এম ইন্টু কত জি প্লাস এ। তাহলে আমি যদি এখানে এম জিটা নেই, তাহলে আমি কি নিলাম জি একটা বেশি নিলাম, তাহলে এখানে কি হবে জি দ্বারা ভাগ করে দিতে হবে, এখানে জি আমি বাইরে নিয়ে আসলে তার মানে কি জি বাই কত জি প্লাস কত এ বাই জি। ঠিক আছে, অর্থাৎ আমি সবগুলোতে কি জি দ্বারা ভাগ করে দিলাম, দুইটাতেই আলাদা করে দিলাম তারপরে। ঠিক আছে, এখানে কি পাবো এম জি ইন্টু কত আমাদের 1 প্লাস কত এ বাই জি পাইবো, এম জি মানে কি আমাদের ডাব্লু, তাহলে ডাব্লু ইন্টু কত 1 প্লাস এ বাই জি, বুঝছো। তো এটা আমাদের কি বলতো ডাব্লু ইন্টু 1 প্লাস এ বাই জি। আমি আগে জিটা এর দ্বারা যেহেতু আমার এখানে বুঝতে হবে এখানে ডাব্লু আছে, ডাব্লু আনার জন্য কি করতে হবে এম এর সাথে জি গুণ করতে হবে, যেহেতু জি গুণ করবা তাহলে আমার ভিতরে কি জি ভাগ করে দিতে হবে, সেটা আমি করে দিচ্ছি। তাহলে অ্যান্সার কত হবে আমাদের খ হবে, অ্যান্সার কত হবে খ। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টের দিকে মনোযোগ দেবো না, আমি এখন ডিরেক্টলি খালি পড়ায় যাবো,
তোমরা জাস্ট আমার কথাগুলো শোনো, আগামী 1 ঘন্টার মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, কারণ তোমাদের আজকে পড়ার সময়, আজকে তোমাদের প্রচুর পরিমাণ পড়তে হবে। 3টি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত কত? মনে রাখবা, এই যে থিটা ইজ ইকুয়াল টু কত, সমমানের ক্ষেত্রে কি বলতো, n সংখ্যক সমমানের বল, n সংখ্যক সমান বলের লব্ধি কি বলছে বলতো, শূন্য না, সাম্যাবস্থা আছে, লব্ধি সাম্যাবস্থা তৈরি করছে, সাম্যাবস্থা তৈরি, সাম্যাবস্থা তৈরি, বাকি লব্ধি কি বলতো, শূন্য। লব্ধি শূন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত বলতো, 360 ডিগ্রি বাই কত n, এটা মনে রাখবা। এখানে n কি আমাদের সমমানের বল বা সমমানের ভেক্টর। ঠিক আছে, সাম্যাবস্থা যদি তৈরি করে অথবা লব্ধি যদি শূন্য হয় তাহলে শর্টকাটটা কি, থিটা ইজ ইকুয়াল টু কত, 360 ডিগ্রি বাই কত n। এখানে আমাদের কয়টা বল বলতো, 3টা বল, তাহলে n এর মান কত, 3। তাহলে আমাদের এই যে থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলতো, 360 ডিগ্রি, 360 ডিগ্রি বাই কত, 3, কত হবে, ভাগ করে 120 ডিগ্রি। তার মানে আমাদের প্রত্যেকটা কোণের মান কত, 120 ডিগ্রি। যে 3টা বল আছে, ওই 3টা বল ধরো, একটা এদিকে, একটা এদিকে, আর একটা এদিকে, আমাদের এই প্রত্যেকটা কোণের মান কত করে হইতে হবে বলতো, 120 ডিগ্রি করে হইতে হবে। বুঝছো? 4টে বল হলে কত, 360 বাই 4 কত, 90। তার মানে আমাদের কত, 4টে বল 90 ডিগ্রি করে থাকলে সাম্যাবস্থা হবে। 2টে বল হলে কত, 360 বাই কত, 2, 180 হলো। তার মানে এখানে आंसर কত, 120:120:120। বুঝতে পারছো? এটা খুবই শর্টকাট, একটা শর্টকাট নিয়ে রাখো, কি বলে, স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। তারপরে আসো আমাদের 31, ভর বেগের মাত্রা সমীকরণ। আমাদের একক মাত্রা সমীকরণ থেকে ভাইয়া কোশ্চেন পাবাই পাবা। ঠিক আছে, ভর বেগ মানে কি, আমাদের ভর বেগ পি ইজ ইকুয়াল টু কত, এম ভি, এম ভি, এম এর একক কত বলতো আমাদের, কেজি, ভির একক কত, মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি, কেজি মিটার পার সেকেন্ড একক। তাহলে পি এর মাত্রা কি হবে ভাই, খুবই সিম্পল, কেজি মানে কি বড় হাতের এম, এই যে এম মানে কি এল, আর এস মানে কি টি ইনভার্স, যেহেতু 1 আছে 1, তাহলে আমার এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। তাহলে এই আনসার কত হবে বলতো, ক নাম্বার আনসার হবে এম এল টি ইনভার্স 1। তোমরা যে একক বের করতে পারলে মাত্রাটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো তোমরা জানো। তারপরে আসে কি বলতো, 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ক্রিয়া করছে। কয় সেকেন্ড ক্রিয়া করছে, 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভর বেগের পরিবর্তন কত? ভর বেগের পরিবর্তন ভাইয়া একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের মনে রাখবা ভর বেগের পরিবর্তন মানে কি, আমাদের বলের ঘাত আর কি, যাইতে বলো না কেন, যে এফ ইজ ইকুয়াল টু কত, আমাদের আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু এম এ যদি হয়, এম ইন্টু কত, ভি মাইনাস ইউ বাই কত, টি। সো এখানে দেখো কি লেখা যায়, এফ টি ইজ ইকুয়াল টু কত, এম ভি মাইনাস এম, এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এই এম ভি মাইনাস এম ইউ কি আমার ভরবেগের পরিবর্তন না? তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি বলতো আমাদের, এফ টি। মনে রাখবো ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, আবার ওইটা মানে কি বলতো, এফ টি। তার মানে কি, বল আর সময় গুণ করে দাও, তাহলে কিন্তু আমাদের কিন্তু ভরবেগের কি পরিবর্তন চলে আসবে। বল কত, 4, আর এখানে কত, 1, তাহলে 4 × 1 মানে কত, 4। তাহলে আমার জাস্ট অ্যান্সার হবে কত, 4। অ্যান্সার কত, 4। ঠিক আছে, অ্যান্সার কত, 4। আর এই ভরবেগের পরিবর্তন না আসা, যদি আমাকে এখানে বলের ঘাত চাইতো, বলের ঘাত মানেই কিন্তু ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, মনে রাখবা। তারপরে আসো জড়তার ভ্রামকের একক। তোমরা জানো জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার। ঠিক আছে, এম মানে কি আমাদের কেজি, আর মানে কি বলতো মিটার, তার মানে কি কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। তাহলে গ নাম্বার হবে আমাদের অ্যান্সার, গ নাম্বার হবে আমাদের অ্যান্সার, কেজি মিটার স্কোয়ার। কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষপথ? সমান্তরাল অক্ষপথ এটা আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু কত আমাদের বলতো, আইজি প্লাস এম এইচ স্কোয়ার, তাই না? তো আমাদের সমান্তরাল অক্ষপথ কি আমাদের ডি, এটা একদম ডিরেক্ট বই থেকে সম্ভব দিছে। তারপর আসো, একটি পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এটা কি মনে আছে? যদি চাকতির যদি মাস দেওয়া যায় তাহলে কি হবে বলতো, 1/2 mr স্কোয়ার, বাট ব্যাসের সাপেক্ষে যদি বের করতে বলে তাহলে কত আমাদের 1/4 mr স্কোয়ার, 1/4 mr স্কোয়ার ব্যাসের সাপেক্ষে। তাহলে কত হবে ব্যাসের সাপেক্ষে কি বলতো, 1/4। যদি আমাকে ভর কেন্দ্রের সাপেক্ষে বলতো 1/2 mr স্কোয়ার। তারপর আসো আমাদের আচ্ছা, পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ, এটা বইতে প্রমাণ আছে তোমাদের, কে ইজ ইকুয়াল টু কত, r/√2, কে ইজ ইকুয়াল টু r/√2। ভাই এগুলো কমন জিনিস দিছি, জাস্ট আমার কথাগুলো শোনো যাতে আসলে পারো, যে এইগুলো জিনিস না পড়লে সমস্যা নাই, মানে বা ভুলে গেছো অনেক সময় পড়ছো, জাস্ট একটু কথাগুলো শোনো। পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ হলো r/√2, r/√2, r/√2। ঠিক আছে, নিজের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি এল ইজ ইকুয়াল টু কত, r ক্রস পি। এল ইজ ইকুয়াল টু কি, মানে এল হলো আমাদের কি কৌণিক ভরবেগ, আর ক্রস এফ হবে না, আর এফ ক্রস আর হবে না, এই যে আর ক্রস পি পাওয়া গেছি। কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর ইনটু কি রৈখিক ভরবেগ ক্রস গুণন। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি আমাদের গ। ঠিক আছে, অ্যান্সার কি গ।
এবার আসো, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? কৌণিক ভরবেগ মানে কি বলতো? এল ইজ ইকুয়াল টু, তুমি কি জানো? এল ইজ ইকুয়াল টু কত? আর পি। এল ইজ ইকুয়াল টু কত? আর পি। আর আমাদের কি বলতো? আর মানে কি দূরত্ব বা ব্যাসার্ধ যাই বলো না কেন, এখানে কি হবে আমাদের বলতো? এম, সরি এল। তাহলে আমাদের এল আর পি মানে কি বলতো? আমাদের একটু আগে পাইছিলাম এম এল টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, রৈখিক ভরবেগ। অর্থাৎ আমাদের এখানে কৌণিক ভরবেগ আসার কারণে আমাদের কি বলতো? এল একটা বেড়ে যাবে, মানে দূরত্ব একটা বেড়ে যাবে, অর্থাৎ এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। বুঝছো? নর্মাল যে আমাদের কি বলতো, দেখো কতবার আসছে রৈখিক ভরবেগ আছে, সেই রৈখিক ভরবেগ কত বলতো? রৈখিক ভরবেগ হলো এম এল টি ইনভার্স ওয়ান। কিন্তু যখন তুমি কৌণিক ভরবেগ বের করবা, সেখানে তোমার ব্যাসার্ধ ভেক্টর গুণ হয়ে যাচ্ছে, তার মানে একটা এল আমাদের গুণ হয়ে যাবে। সো এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। ওকে, তারপর আসো, নিচের কোন সমীকরণটি সঠিক? নিচের কোন সমীকরণটি সঠিক? কোন সমীকরণটা সঠিক বলতো আমাদের এখানে? সমীকরণ সঠিক হলো টাউ ইজ ইকুয়াল টু কত? আর ক্রস এফ। ঠিক আছে, আর ক্রস এফ। কারণ আমাদের টাউ মানে আমাদের এখানে কি বলতো? টর্ক। টর্ক ইজ ইকুয়াল টু কত? আর ক্রস এফ। ঠিক আছে, আর ক্রস এফ। তারপর টর্কের মাত্রা কি হবে? টর্কের মাত্রা ওই যে এফ এর মাত্রা যা, ওইটার সাথে কি এল একটা কি গুণ হবে। ঠিক আছে, এফ আমাদের কত হবে বলতো এখানে? এম এল, আচ্ছা লিখি, টর্কের মাত্রা তাহলে কত? আর এফ। তো আর মানে কি আমাদের এল, এফ মানে কি আমাদের এম এ, তার মানে কত? এম এল টি ইনভার্স টু। ঠিক আছে, তাহলে কত হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। অর্থাৎ আমাদের এখানে কি বলতো? আমাদের টি ইনভার্স মানে এখানে টি আগে রৈখিক ভরবেগ মানে কৌণিক ভরবেগে যা হবে, টর্কে তাই হবে, শুধুমাত্র টির ক্ষেত্রে চেঞ্জ হবে। ওইখানে টি ইনভার্স ওয়ান, এখানে টি ইনভার্স টু। এটা একটু করো তো তোমরা। উফ, আল্লাহ, এটা একটু করো তো ভাইয়েরা তোমরা। 41-এ কি হবে আনসার বলো তো? একটি 41-এ কি হবে? দেখি 41-এ কি হবে, সবাই একটু করো তো ভাইয়েরা, পারো কিনা? প্যারা হয়ে যাচ্ছে খুব। একটু সবাই একটু করো তো দেখি 41-এ কি হবে। আমি একটু, একটা মিনিট একটু রেস্ট নিয়ে নিই, হ্যাঁ, পানি খায় নিই। আমাদের দেখো 41, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো তোমরা চাইলে এইগুলো পারবা, হ্যাঁ, খুব আহামরি কঠিন না, যদি চাও যে অবশ্যই পারবা। এখানে আমাকে কি বের করতে বলছে বলো তো? বলছে, দেখি তোমরা কি অ্যান্সার দিছো। একচল্লিশে গ গ গ। তো দেখো, এত ভরের গাড়ি 300 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় এত মিনিট সমতরণে চলে, গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? ঠিক আছে, এখানে আমাদের কি আছে বলতো? ঘর্ষণ বল আছে, তাই না? কি বল আছে বলতো? ঘর্ষণ বলটা কিন্তু আমাদের আছে। কি বল আছে বলতো? ঘর্ষণ বল আছে। তাহলে ঘর্ষণ বল আমাকে যদি বের করতে বলে, তাহলে বের করতে পারবা কিনা বলো? ঘর্ষণ বল আমাদের আছে। ঠিক আছে, বাহ্যিক বল কত দেওয়া আছে বলতো? বাহ্যিক বল কত দেওয়া আছে এখানে আমাদের?
এখানে দেওয়া আছে আচ্ছা এম দেওয়া আছে 1000 কেজি, আমাকে ত্বরণ দেওয়া আছে কত 4। তাহলে এম এ কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে এম এ যদি বের করতে পারি, ঠিক আছে, তাহলে বলো আমরা অঙ্ক করতে পারবো কিনা বলো। ধরো আমাকে কি আমরা জানি ঘর্ষণ বলের ক্ষেত্রে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত এম এ। তাহলে এখানে কি হবে এফ মাইনাস ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু কত এম এ, মানে যেই বলটা আমি মানে প্রযুক্ত করতেছি প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল বা বাহ্যিক বল মাইনাস কত ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু কত এম এ। ঠিক আছে, কারণ কি দেখো এইরকম যদি হয়, এইদিকে যদি তুমি যাও প্রযুক্ত বল এদিকে হয় এফ, যদি এদিকে হয় আর ঘর্ষণ বল যদি এদিকে হয়, ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বল বা আমাদের বাহ্যিক বলের কি অপোজিটে থাকে। সো আমাদের এফ মাইনাস ছোট হাতের এফ মানে ঘর্ষণ বল এটা। এখন দেখো এই এফ ইজ ইকুয়াল টু কত এম এ প্লাস কি এফ। তো এখন এম কত আমাদের 1000 ইন্টু এর মান কত 4 প্লাস এফ কত আমাদের 300। তাহলে কত 4000 আর 300 কত 4300। তাহলে কত বলতো 4300 নিউটন। তাহলে 4300 নিউটন। তোমরা জানো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি বলতো শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি শূন্য। একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা কি বলতো, আমরা জানি ভি ম্যাক্স, মানে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত ট্যান থিটা আর জি। আবার কি লিখতে পারি আমরা মিউ আর জি, আবার এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তার মানে এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই আর জি। তাহলে কত আর জি এইচ বাই এক্স, আর জি এইচ বাই কত এক্স। এই যে ভি ম্যাক্স মানে নিরাপদে বাঁক নেওয়ার সর্বোচ্চ বেগ, এই তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র আছে। তোমার বেগ যদি এগুলোর সমান অথবা এগুলোর থেকে ছোট হয় তাহলে কি তুমি নিরাপদে বাঁক নিতে পারবা। অর্থাৎ ভি লেস দেন ইজ ইকুয়াল টু কত আমাদের ভি ম্যাক্স। অর্থাৎ আমাদের যেই বেগে আমি চলবো সেটা কি বলতো আমার নিরাপদে বাঁক নেওয়ার বেগ, সর্বোচ্চ নিরাপদে বাঁক নেওয়ার বেগের সমান অথবা তার থেকে ছোট হইলে আমি কি বাঁক নিতে পারবো। সো ভি দেখো ভি লেস দেন ইজ ইকুয়াল টু এখানে বি ম্যাক্স না থেকে ডিরেক্ট সূত্র আছে, রুট না থেকে পাওয়ার কি আছে হাফ আছে। তো এইটাই মনে হয় মিলে গেছে আর জি এইচ। ঠিক আছে, এই যে রুট ওভার কত মিউ আর জি হাফ, মানে পাওয়া হাফ মানে কত রুট না, তার মানে এ নাম্বারে আমার ক নাম্বারে কি অ্যান্সার। বুঝছো, এই ভিটা কি তোমার বেগ আর ওটা কি আমার বলতো সর্বোচ্চ নিরাপদে বাঁক নেওয়ার বেগ। ওয়াই স্থিতিস্থাপক সংঘর্ষে কি সংরক্ষিত হয় বলতো ভরবেগ, আমাদের ভরবেগ সংরক্ষিত হয়। হ্যাঁ, আমাদের অস্থিতিস্থাপক কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না। বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে বলতো বলের ঘাত বলে। কি বলে বলের ঘাত বলে। বলের ঘাত তাহলে আমার কি বলতো যে বলের ঘাত জে ইজ ইকুয়াল টু কত এফটি, এফটি বলের ঘাত জে ইজ ইকুয়াল টু কত এফটি মানে কি নিউটন। আমাদের কি এফটি মানে নিউটন কি বলতো বলের ঘাতের একক। হম, এখানে একটু দেখতে হবে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড কি আছে, নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড কি আছে, নিউটন সেকেন্ড কিন্তু নাই। তাহলে মানে নিউটন মানে কি, তাহলে এটা বাঙ্গি নিউটন মানে হলো আমাদের এফ ইজ ইকুয়াল টু কত এম এ, এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা এম এ। সবগুলোকে আমি নিউটন লিখি, তার মানে কি কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন সমান সমান কত কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু দেখো আমাদের কি আছে বলতো এই সেকেন্ড দিলাম, তাহলে কত হবে কেজি মিটার পার সেকেন্ড। এখানে একটা সেকেন্ড কাটা যাবে, তাহলে কত হবে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। দেখছো প্যাচ কিন্তু দিয়ে দিছে। কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ, তাহলে বলের ঘাতের মাত্রা সমীকরণ কি বলতো আমাদের কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মানে কি বড় হাতের এম, মিটার মানে কি এল, টি মানে কি বলতো ইনভার্স ওয়ান। তাহলে এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান। এই যে এ নাম্বারে 47 এ নাম্বারে আমাদের কি আনসার, 47 কি আমাদের এ নাম্বারে কিন্তু অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এ নাম্বারে কিন্তু অ্যান্সার চলে আসছে। তারপরে দেখো আমাদের 48 বলের ঘাত কি, বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের হার, তো না এটা হবে না।
ক্রিয়াকলাপের গুণফল ভরবেগের পরিবর্তন। তাহলে 2 আর 3 অ্যান্সার। গ নাম্বার অ্যান্সার কি বলতো? গ নাম্বার অ্যান্সার কি অ্যান্সার? গ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, কি অ্যান্সার বলতো? গ নাম্বার আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর আসো আমাদের 49 যদি আমরা দেখি, টর্কের একক কি? টর্কের একক কি? আর টর্ক মানে কি? আর ক্রস এফ। টর্ক মানে আমাদের টাউ ইজ ইকুয়াল টু কত বলতো? আমরা জানি আর এফ। আর ক্রস এফ মানে আর এফ ধরলাম। তো এটার একক কি বলতো? এটা একক নিউটন, আর এটা একক মিটার, নিউটন মিটার। কি বলতো? নিউটন মিটার। এটা কি আমাদের এম কেএস বাই এস এককে, ঠিক আছে? তো নিউটন মিটার। কিন্তু সিজিএস এ নিউটনকে কি লেখা হয়? ডাইন, আর মিটারকে সেন্টিমিটার, তার মানে এটাও কিন্তু রাইট। আবার এফপিএস এ আমাদের এই নিউটনকে লেখা হবে কি বলতো? আমাদের এখানে এখানে কি বলতো? আমাদের ফুট পাউন্ডাল। ঠিক আছে, ফুট পাউন্ডাল। সো আমাদের কি হবে বলতো? ফুট পাউন্ডাল। 1 2 3। বিভিন্ন একক আছে, এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয়, এগুলো একটু দেখবা, এগুলো একটু দেখো, তাহলে আশা করি তোমরা পারবা। ঠিক আছে, তো তারপরে যদি আমরা দেখি, আচ্ছা শক্তির এটা একটু দেখাই, এটাও দেখাই দে, ওদের একটা বাদ দেখি করবো, আর পরে বলবো যে বাদ দিছে, এটাও করে দিই। রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে কিসের উপর বলতো? ব্যাংকিং কোণ গাড়ির বেগের উপর নির্ভর করে। কারণ দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি ভি স্কোয়ার বাই কত আর জি, আবার সাইন থিটা ইজ ইকুয়াল টু কত এইচ বাই কত এক্স। সো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, জির উপরও কি নির্ভর করে। তাহলে অ্যান্সার কত হবে বলতো? 1 2 3। অ্যান্সার কত হবে? 1 2 3। একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের কত দ্বিগুণ? ভর কি দ্বিগুণ? ভর কি দ্বিগুণ? বস্তু যদি ভরবেগ সমান, কি সমান? ভরবেগ সমান। বলছে কি হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত? ভরবেগ সমান কি সমান বলতো? ভরবেগ সমান। তার মানে আমাদের দেখো কি হবে বলতো? তাহলে ভরবেগ সমান মানে কি এম ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু কত? এম টু ভি টু। যেহেতু দুইটার ভরবেগ সমান, হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত, হালকা বস্তুর, তাহলে আমার কত? ভি ওয়ান বাই ভি টু। ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু কত? এম টু বাই এম ওয়ান। এম টু কত বলতো? 2m1 বাই কত? m1, কারণ একটা আর একটা দ্বিগুণ, তাহলে কত? 2:1 কত? 1। অর্থাৎ তোমার এখানে কি বলতো? বিপরীত, মানে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি বলে বেগের সাথে ভরের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, আমি একটু বসি মাঝে মাঝে, একটু বেশি খারাপ লাগতেছে তো মনে কিছু নিও না, তোমরা তো বসে আছো। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে বেগের সাথে ভরের কি সম্পর্ক ভাইয়া? বেগের সাথে ভরের সম্পর্ক হলো তোমার ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তার মানে আমাদের কত? 2:1 হবে অ্যান্সার। বুঝছো? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যে কোনো বোর্ডে। তারপরে আমাদের আজ কি বলতো? হালকা ও ভারী বস্তু দুটির গতি শক্তির অনুপাত কত হবে? বলো, এর অ্যান্সার দাও। গতি শক্তির অনুপাত কত হবে? গতি শক্তির অনুপাত কত হবে বলতো? গতি শক্তির অনুপাতও আমাদের, যেহেতু বেগের অনুপাত 2:1 হয়েছে, গতি শক্তির অনুপাতও 2:1 হবে। কারণ কি বলতো? খেয়াল করে দেখো, ভরবেগ, ভরবেগের ক্ষেত্রে দেখো পি স্কয়ার বাই কত? 2m না? এখানে দেখো ভরবেগ সমান হলে ইকের সাথে এম এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে ইকে ওয়ান বাই কত? ইকে 2 ইজ ইকুয়াল টু কত? m2 বাই কত? m1। তাহলে কত? 2:1, 2:1। ঠিক আছে, 2:1। ওকে, তারপর আসো আমাদের কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা দেখো কি বলছে এখানে, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি হয়। লম্বভাবে ক্রিয়া করলে কাজের মান কি শূন্য? নিচের কোন শর্তের জন্য কৃত কাজ ধনাত্মক বলে বিবেচিত হবে? আমরা জানি থিটার মান যে পর্যন্ত ধনাত্মক সেটা আমার কি বলতো? বিবেচিত হবে। সো এটার আনসার কি হবে বলতো? আমাদের খ নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, এটা কি ধনাত্মক কাজ, 0 ডিগ্রি সহ থিটার মান কি লেস দেন 90 ডিগ্রি পর্যন্ত। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন ভাই, এগুলো বোঝানোর কিছু নাই। তারপরে দেখো এটা দেখো, এখানে কি দেওয়া আছে? কোন কণার উপর প্রযুক্ত বল ভেক্টর দেওয়া আছে, আমাকে স্মরণ ভেক্টর দেওয়া আছে, বল দ্বারা কৃত কাজ ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত ভাইয়া? এফ ডট কি বলতো? আর, তাই না? তাহলে আমাদের ডট গুণ করে দিবা, এখানে কত? 1, 1 এর সাথে কি এটা 1 গুণ করলে কত? 1,
প্লাস 1 ইন্টু 1, এখানে কত 1, আবার এখানে কত 1, 1 প্লাস 1 গুণ করলা, এখানে কি -2, এখানে -2, তাহলে -2 মানে কি গুণ করলে কত +4, মাইনাস মাইনাসে +4, তাহলে 4, তাহলে কত হবে বলো তো 6 জুল। সো আমাদের অ্যান্সার কত 6 জুল নাই? 6 জুল তো নেই, 6 জুল তো নেই, তার মানে এখানে আমার কি 1 1 -2 ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে তাহলে, এখানে একটু মিস্টেক আছে, 6 জুল, এটা ধরো 6 জুল মানে বা কোনো এখানে অথবা এখানে দুটো একটা মিস্টেক আছে আর কি, ঠিক আছে, দুটো একটা যে কোনো অপশনে ঠিক করতে হবে অথবা ওখানে ঠিক করতে হবে, যে কোনো একটা মিস্টেক আছে। কি বলছে, একজন লোক 40 কেজি ভরে একটি বোঝা মাথায় নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে তার কাজের পরিমাণ কত? ভাই সে দাঁড়িয়ে আছে, তার মানে তার কাজের পরিমাণ কত হবে বলো তো? শূন্য। কত হবে? শূন্য, কারণ তার কোনো অবস্থানের পরিবর্তন হয় নাই। স্প্রিং ধ্রুবকের একক কোনটি? স্প্রিং ধ্রুবক এফ কে ইজ ইকুয়াল টু কত? তোমরা জানো কে ইজ ইকুয়াল টু কত? এফ বাই এক্স। তো আমাদের কি হবে বলতো? নিউটন পার মিটার, কারণ এফ এর একক নিউটন, এক্স এর একক মিটার, তাহলে কত? নিউটন পার মিটার। ঠিক আছে, নিউটন পার মিটার, বুঝছো? নিউটন পার মিটার। ওকে, কোনো কোনো স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার, কয় নিউটন বলো তো? 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে কে ইজ ইকুয়াল টু কত বলো তো আমাদের? কে ইজ ইকুয়াল টু কত? এফ বাই কত? এক্স। তাহলে এফ কত আমাদের? 10, এক্স কত? 5 সেন্টিমিটার, মানে কত? 5 ইন্টু কত? 10 কত? -2 করে দাও, যেটা হবে আমাদের সেটাই অ্যান্সার। ঠিক আছে, এটা করো, করলে যেটা হবে সেটা আমাদের কত অ্যান্সার, অর্থাৎ 5 বাই কত আমাদের, এখানে যদি আমি করি ধরো কত হবে? 5 বাই কত? 100। ঠিক আছে, 100 কে যাবে উপরে, তাহলে কত হবে? এখানে হবে 2 2 100, কত হবে? 200, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, করো, ক্যালকুলেটারে করো, দেখো যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। খুবই সহজ সহজ, খুবই সহজ। কি বলছে যে 5 নিউটন এটা কি করছে? উঠাইছে। এখানে কি আমাকে এইচ এর মানটা বের করতে হবে আগে, এইচ। তো এইচ কিভাবে বের করবো? লম্ব ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অতিভুজ স্কোয়ার, মানে 10 স্কোয়ার মাইনাস কত? 8 স্কোয়ার, কত হবে? 100 মাইনাস 64, 36 মানে করলে 6 মিটার, তাহলে এটা হবে আমাদের কত? 6। বিসি ইজ ইকুয়াল টু কত? 6 মিটার। ভালো কথা, 5 নিউটন ওজনের একটি, হ্যাঁ এক হিট হয়ে গেছে, এটা হবে একটি ব্লকে 10 সেকেন্ডে এ থেকে বিতে নিয়ে গেছে, প্রযুক্ত ক্ষমতা কত? তাহলে আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে বলতো? এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে mgh। এখন mg এর মান কিন্তু দেওয়া আছে, কত বলতো? এত ওজনের, এখানে কিন্তু ভর দেওয়া নাই, ওজন দেওয়া আছে, তার মানে বুঝতে হবে mg দেওয়া আছে। সো mg মানে কত? 5, আর h মানে কত ভাইয়া? h মানে হলো আমাদের কত? 6, তাহলে 5 6 কত? 30। ঠিক আছে, ডাব্লিউ পাইলা। এখন তোমাকে বের করতে বলছে কি? ক্ষমতা। p ইজ ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই টি, তাহলে আমাদের কত? 30 বাই টি কত? 10, কত হবে আমাদের? 3 ওয়াট, তাহলে 3 ওয়াট অ্যান্সার। ঠিক আছে, 3 ওয়াট অ্যান্সার। বুঝছো? বুঝছো কিনা বলো? এই যে এইরকম হেলানো থাকলে পারে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? অলরেডি কাজ শক্তি ক্ষমতা ওদের ক্লাস নিয়েছি, তুমি এডুকেটমি স্কুল অথবা আলটিমেট ফিজিক্স যে কোনো একটা ইউটিউব চ্যানেলে গেলেই এগুলো সবগুলো ওদের ক্লাস পেয়ে যাবা। সো ভাইয়া যাদের যেই চ্যাপ্টারের সমস্যা, বেসিকের সমস্যা, সেটা দেখে নিবা। তোমার যদি বেসিকের সমস্যা হয় তাহলে তো আর আমি এখন এই মুহূর্তে এসে বেসিক ক্লিয়ার করে দেওয়া আমি না, কোনো মহামানবের পক্ষেও সম্ভব এই মুহূর্তে না। ঠিক আছে, তো 3 ওয়াট। সো এই জায়গাটায় তোমাদের একটু করতে হবে। দেখো এখানে কি বলছে, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে এর ভরবেগ কত? আচ্ছা, ভরবেগ চাইছে, আমরা জানি গতিশক্তি ই ইজ ইকুয়াল টু কত? তাহলে আমাদের পি স্কোয়ার বাই কত? 2m। ঠিক আছে, আমাকে এটাই তো নাকি? তাহলে ভাইয়া এখানে কি হবে বলো তো? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ই ইন্টু কত? 2m না? এটার সাথে এটা গুণ হলো, তোমাকে বের করতে বলছে কি? পি, তাহলে পি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার ই 2m, বা 2m বা 2me বা 2me লিখতে পারি আমরা। এই যে এটা গ নাম্বার আমাদের অ্যান্সার। পুরোটার উপর রুট, পুরোটার উপর রুট গেছে, পুরোটার উপরেই রুট কিন্তু চলে গেছে। ঠিক আছে, একটু থাকো, তোমরা ক্লাসে থাকো, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব কিন্তু। হ্যাঁ, আর আধা 40-50 মিনিট লাগবে হয়তো বা পুরো ক্লাসটা নিতে। ঠিক আছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কিন্তু। ওকে, একটি বস্তুর রৈখিক ভরবেগ কত এত বৃদ্ধি করলে
গতিশক্তি কত বৃদ্ধি পাবে। গতিশক্তি খেয়াল করে দেখো, ইকের সাথে তোমার পির কি সম্পর্ক বলো তো, এটা না? তাহলে তুমি কি ভরবেগ 50% বৃদ্ধি করছো ভাই। ধরো আমাকে আগে ভরবেগ ছিল P1, তাহলে পরের পর ভরবেগ কত হয়েছে P1 প্লাস P1 এর কত বলতো, P1 এর 50%, P1 এর 50%। তাহলে এখানে কি হবে বলতো, আমাদের P1 প্লাস কত বলতো 0.5 P1, কারণ 50% 0.5, 1.5 P1, রাইট? তাহলে এখন আসো EK2 বাই কত EK1, ধর EK2 এই পাশ থেকে লিখি, EK2 বাই কত EK1 ইজ ইকুয়াল টু কত আমাদের P2 বাই P1 তার হোল স্কোয়ার। P2 কত পাইছো ভাই 1.5 P1, তাহলে 1.5 P1 বাই কত P1 স্কোয়ার যদি করো, P1 P1 কাটা গেল, তাহলে এখানে কত পেলে বলতো 1.5 স্কোয়ার মানে কত বলতো 2.25 পাবা, 2.25। তাহলে এখানে EK2 ইজ ইকুয়াল টু কত তাহলে ভাইয়া, EK2 ইজ ইকুয়াল টু 2.25, EK1 এর পাশে গুণ গেল EK1, ঠিক আছে? তাহলে আমার 2.25 EK1। তাহলে এখন বের করতে বলছে কতটুকু বাড়ছে না বৃদ্ধি, তাহলে কি ডেল ইকে বের করতে হবে, ডেল ইকে ইজ ইকুয়াল টু কত EK2 মাইনাস কত EK1, তাহলে EK2 কত, EK2 হলো 2.25 EK1, 2.25 EK1 মাইনাস EK1, তাই না? EK1 তাহলে বিয়োগ করে দাও কত হবে 1.25 EK1, 1.25 মানে কি বলতো 125%। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে। তোমাকে এখানে ভরবেগ 50% বৃদ্ধি করছে, তোমাকে যদি বলতো গতিশক্তি 50% বৃদ্ধি করলে ভরবেগের পরিবর্তন কত, তখন আমাকে জাস্ট করতে হবে, রুট করতে হবে, এই আর কি। এই টাইপের অঙ্ক তোমাদের করতে হবে, এগুলো কিন্তু আমাদের কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বোর্ড পরীক্ষায় চলে আসবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসো কি বলছে, 4 কেজি ও 9 কেজি ভর দুটি সমান ভরবেগ, কি ভরের দুটি সমান ভরবেগ গতিশীল, এদের গতিশক্তির অনুপাত কত, গতিশক্তির অনুপাত কত, ঠিক আছে? গতিশক্তির অনুপাত চাইছে, তাহলে উল্টা দিতে হবে, কারণ আমাদের কি বলছে ভরের দুটি বস্তুর সমান ভরবেগ, ভরবেগ সমান, তাহলে কি হবে ইকের সাথে এম এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের EK1 মানে উল্টা, মানে ব্যস্তানুপাতিক মানে কি আমাদের তাহলে উল্টা দিতে হবে, কত 9:4 কত 4 হবে, ঠিক আছে? EK1 বাই EK2 কত আমাদের তাহলে 9:4 উল্টে যাবে আর কি ব্যস্তানুপাতিক হওয়ার কারণে। গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত, বেগ দ্বিগুণ তোমরা জানো বেগের সাথে কি সম্পর্ক, EK ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, তাহলে ইকের সাথে বেগের কি সম্পর্ক, বেগের সম্পর্ক কি আমাদের বলতো এটা, তাহলে তোমার কি করছো বলতো বেগ দ্বিগুণ হলে ভি যদি দ্বিগুণ হয় তাহলে ইকে কয় গুণ হবে বলতো 4 গুণ, নরমাল বিষয়, ভি দ্বিগুণ তাহলে ইকে কত হবে 4 গুণ। এই উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা মনে রাখবা, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু ধরো NEP, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে তখন তোমার সূত্রটা কি NEP হলে x ইজ ইকুয়াল টু কত h বাই কত n+1, x ইজ ইকুয়াল টু কত h বাই কত n+1, তাহলে আমাদের এখানে কি হবে x ইজ ইকুয়াল টু h বাই কত n কত দ্বিগুণ, তাহলে 2/1 কত h বাই কত 3। সো আমাদের এখানে h/3, এটা হলো শর্টকাট নিয়ম, এটা হলো কি শর্টকাট নিয়ম, গতিশক্তি বিভব শক্তি কি n গুণ হলে, তাহলে n মানে এখানে কি বলতো দ্বিগুণ, n মানে কি এখানে কি বলতো দ্বিগুণ, তাহলে n যদি আমাদের দ্বিগুণ হয় তাহলে এখানে কি হবে বলতো আমাদের x ইজ ইকুয়াল টু, শর্টকাট নিয়মটা কি h/n+1, সো n এর মান কত 2, তাহলে x ইজ ইকুয়াল টু কত h বাই কত 2+1, তাহলে কত হবে h/3, কত বলতো x ইজ ইকুয়াল টু h/3। ওকে, ঘর্ষণ কোন ধরনের বল, ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হলো বাধা বল, তার মানে এগুলো কি হবে বলতো অসংরক্ষণশীল, মনে রাখবা ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো কি বলতো অসংরক্ষণশীল বল, এগুলো হলো অসংরক্ষণশীল বল। তারপরে অক্ষমতার একক কি বলতো আমাদের অক্ষমতা, আচ্ছা 1 HP সমান সমান কত 746 ওয়াট, এটা আমরা জানি। তারপরে কোন বস্তুকে এত নিউটন মানে 2 সেকেন্ড ক্রিয়া করে বলের দিকে বস্তু এত হয়, আমার ক্ষমতা কত, ক্ষমতা এই জিনিসটা মনে রাখতে হবে, ক্ষমতা P ইজ ইকুয়াল টু কত আমরা জানি FV, ঠিক আছে? P ইজ ইকুয়াল টু কত FV, বল ইনটু বেগ, ওই যে P ইজ ইকুয়াল টু আমাদের কত বলতো W/T, W মানে FS/T, S/T মানে কি V, তো FV, তার মানে কি এইটা আর এটা কি করে দিবা বলতো ডট গুণ করে দিবা, ঠিক আছে? এটা যদি ডট গুণ করে দাও, এখানে আছে কত 3 আর এখানে আছে কত 1, তাহলে কত হবে 3 হবে, তাহলে 3, এখানে আছে কত 2, এখানে আছে কত 2, তাহলে কত 3 + 2, তারপরে আছে কি আমাদের বলতো এখানে 1 - 1,
তাহলে কত হবে বলো তো আমাদের? আচ্ছা সরি সরি, এখানে কত? 2 2, তাহলে গুণ করলে 2 দোকানে কত? 4। এখানে কত? 4। ঠিক আছে, কত? 4 -1 1, তাহলে +1, সরি -1, তাহলে কত হবে? -1, তাহলে করলে কত হবে বলতো? 7 থেকে 1 বিয়োগ দিলে 6, তাহলে আমার অ্যান্সার কত বলতো? 6 ওয়াট। অ্যান্সার কত বলতো? 6 ওয়াট। অ্যান্সার কত? 6 ওয়াট। তো আমি পি পাইলাম কত? 6 ওয়াট। কৃত কাজ চাইছে ডাব্লু, 2 সেকেন্ডের কৃত কাজ সময় ছিল 2 সেকেন্ড। তাহলে আমরা জানি ডাব্লিউ পি ইজ ইকুয়াল টু কত? ডাব্লু/টি। সো আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে বলতো? পিটি। পি পাইলাম কত? 6, আর সময় কত? 2 সেকেন্ড। তাহলে 6 দেওয়া কত? 12। তাহলে অ্যান্সার কত আমাদের? 12 জুল। বুঝছো? এগুলো কিন্তু আমাদের কিন্তু আসে, এগুলো কিন্তু আসছে। এখন আসো আমরা মহাকর্ষ বিকর্ষ পড়বো, ঠিক আছে? তো মহাকর্ষ বিকর্ষ পড়বো। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি কোন বিজ্ঞানীর বলতো? এটা কার বলতো? বিজ্ঞানী কেপলারের, তাই না? এই অধ্যায়ে কেপলারের কিন্তু কথা বলছে, কেপলারের। ঠিক আছে, এই যে সূত্রটা কি? কেপলারের টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। ঠিক আছে, এটা আমরা জানি, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তারপর কি? দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হলে, দূরত্ব মহাকর্ষ বল, দূরত্ব বাড়লে এফ এর সাথে ডির মানে ডির কি সম্পর্ক বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যদি 3 গুণ বাড়ে তাহলে এফ হবে কত? 1/9। তাহলে কত হবে? 1/9। ঠিক আছে, বাড়লে, দূরত্ব বাড়লে বল কমবে, তাহলে 1/9। তারপরে আসো, 1 কেজি ভরে দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করছে। খুবই সুন্দর একটা জিনিস। এফ ইজ ইকুয়াল টু কত? জি m1 m2 বাই কত? ডি স্কোয়ার। তো এখানে জির মান কত আমরা জানি? 6.673 ইন্টু কত? 10 কত? -11। m1 এর মান কত? 1 কেজি। m2 এর মান কত? 1 কেজি। দূরত্ব কত? 1 মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখো এগুলো কিছু থাকে না, তাহলে মানে কি? এটাই আমাদের কিন্তু অ্যান্সার, 6.673 10 কত? -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো এখানেও মান আছে, এখানেও মান আছে, কোনটা অ্যান্সার হবে? এখানে কিন্তু এককের ডিফারেন্স, এখানে কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটাই অ্যান্সার। এখানে কিন্তু কেজির উপর কি মাইনাস নাই। সো একটু খেয়াল করে দেখবা যে আমাদের কি কি আছে, এককগুলা কিন্তু দেখবা। দেখার পরে খেলে অ্যান্সার করো না, হ্যাঁ? দেখার পরে খেলে অ্যান্সার করো না, আগে এককগুলাও মিলিয়ে নিও। দুটি বস্তুর মধ্যাকার দূরত্ব অর্ধেক করলে, দূরত্ব অর্ধেক করছে মহাকর্ষ বল, তাহলে কত হবে বলো তো? দূরত্ব করছে অর্ধেক, তাহলে কি 4 গুণ বাড়বে। ঠিক আছে, কমাইছে মানে বাড়বে। কি হারে বাড়বে? স্কোয়ার হারে বাড়বে, তাই না? স্কোয়ার হারে বাড়বে, কারণ এফ এর সাথে ডির কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। মহাকর্ষীয় দুর্বকের মাত্রা কত? তো মাত্রা হলো আমাদের, এটা কিভাবে বের করবা তোমরা জানো, এই যে এফ ইজ ইকুয়াল টু কত? জি m1 m2 বাই কত? বাই ডি স্কোয়ার। তাহলে জি ইজ ইকুয়াল টু কত বলো তো? এফ ডি স্কোয়ার বাই কত? m1 m2। এখান থেকে বের করবা এফ এর মাত্রা, ডি স্কোয়ার মাত্রা বসাবা, দেখবা কি আসবে আমাদের? মাত্রা আসবে কত? এল কিউ এম ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা কিন্তু এভাবে সাজাতে থাকবে না, যে কোনো ভাবে সাজাতে থাকতে পারে। এম ইনভার্স 1, তারপর কি এল কিউ টি ইনভার্স 2। এই যে এম ইনভার্স 1 এল কিউ টি ইনভার্স 2, তার মানে ক নাম্বারে আমাদের কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তো এই যে এটা মনে রাখবা। ঠিক আছে, এটা যদি মনে না থাকে ওই যে ওখান থেকে বের করবা। তারপরে আসো, এই যে সুন্দর একটা কোশ্চেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কি বলতো? পৃথিবীর ভর কি আমাদের এম, পৃথিবীর ভর হলো এম, ব্যাসার্ধ কি আমাদের আর। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে জি/জি এর অনুপাত হবে, জি/জি এর অনুপাত কত হবে বলতো? এই কত হবে? দেখো আমরা জানি জি ইজ ইকুয়াল টু কত ভাইয়া? জি এম বাই কত? আর স্কোয়ার। জি ইজ ইকুয়াল টু কত? জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই জিটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে জি/জি ইজ ইকুয়াল টু কত? এম বাই আর স্কোয়ার। বুঝছো? ছোট জি বাই বড় জি কত? এম বাই আর স্কোয়ার। কিন্তু আমার কোশ্চেনে কি বলছে? বড় জি বাই ছোট জি, তার মানে উল্টায় দিতে হবে। তাহলে কি আর স্কোয়ার বাই কত হবে? এম। বুঝছো? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এটা কিন্তু আমাদের দরকার। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝছো? বুঝে থাকলে একটু সবাই একটু কমেন্ট করো তো ভাইয়ারা। এই লক্ষ্মী ভাইয়ারা সবাই একটু কমেন্ট করো, হ্যাঁ? তোমরা কি আছো নাকি ঘুমায় গেছো? এই তোমরা কি আছো নাকি ঘুমায় গেছো বলো তো? কি অবস্থা? শোনো, হ্যাঁ আমি তো ক্লাসে একটু চার্মিং থাকি, বাট আজকে আসলেই সত্যি কথা বলতে তোমরা চেহারা দেখেই বুঝতে পারতেছো আসলে একটু বেশি খারাপ লাগতেছে। বাট তোমাদের কালকে পরীক্ষা। দেখো, একজন মনে করো যে যে তোমাদের হয়তো বা তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না হলো, বাট তোমাদের তো আমরা দায়িত্ব নিছি ভাই। দায়িত্বটা অনেক বড় একটা জিনিস ভাই। দায়িত্ব, অনেকে মুখ বলে অনেক অনেক কথা বলতে পারে ভাই, আর এর থেকে এগুলো বেশি হয়, কিন্তু দায়িত্ব নিয়ে শেষ করাটা একটু টাফ। আমি চাইলে কিন্তু শীটটা তোমাদেরকে দিয়ে বলতে পারতাম তোমরা পড়ে নাও, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, শীটের বাইরেও, সলিউশনের বাইরেও আমার মুখের কিছু কথা যেগুলো বলবো, যেগুলো শীটে থাকবে না, এগুলো আমার ছোট ভাই বোনের দরকার। যার জন্য তোমাদের জন্য অসুস্থ শরীর নিয়েও ক্লাস করা। তোমরা জানো যে সেই অনেক দিন ধরে তোমাদের জন্য আমরা এরকম দিন রাত পরিশ্রম করে খাটতেছি।
এটার একটা শরীরে একটা ইফেক্ট পড়বে, এটা স্বাভাবিক। বাট তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, খুব খুশি হব, এবং তোমার বাবা মা এত খুশি হবে যেটা কল্পনারও বাইরে। আমাদের, তোমরা যারা 25 ব্যাচের আছো, তোমাদের বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা হয়ে গেল, মানে এই বছর প্রশ্নগুলো কেমন জানি হচ্ছে, অন্যান্য বছরের মতো না। একটা স্ট্যান্ডার্ড, কঠিন করুক ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড তো করবে, তো সেটা হচ্ছে না। জানি না ফিজিক্স পরীক্ষা কেমন, কিরকম কোশ্চেন করবে, আবার এমসিকিউতে 2-3টা ভুল থাকে কিনা। মানে একটা বোর্ড পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে, এখানে প্রশ্ন ভুল থাকে বা এটা মানা যায়? বলো। এই যে তোমাদের ব্যাস, তোমরা এই যে এক বোর্ডে একটু সহজ হচ্ছে, আর এক বোর্ডে কঠিন আসছে, কেন ভাই? এই যুগে এসে সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা দিলে সমস্যাটা কোথায়? বলতে পারে অন্য জায়গায় বন্যা হবে, দুর্যোগ হবে, এটা হবে। আরে ভাই, ওইটা হইলে তাহলে ওই সময় পরীক্ষা হবে না, অন্য মাসে পরীক্ষা নেন, যে সময় দুর্যোগ কম হয়। আর কোনো জায়গায় যদি বেশি দুর্যোগ হয়েই পড়ে, তার জন্য আলাদা একটা ব্যবস্থা করেন, ওটা স্পেসিফিক, ওটা হিসাবটা আলাদা, তাই না? তো কি বলবো, আর কিছু বলার নাই। বাংলাদেশে এডুকেশন সিস্টেমটাই আসলে কেমন জানি। তো যাই হোক, চলো আমরা কথা না বাড়ি সামনে আগাই। ওকে, এবার আসো 76। কি বলছে? একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে গ্রহের পৃষ্ঠে জি এর মান কত? আচ্ছা, তোমরা জানো জি ইজ ইকুয়াল টু কত? জি এম বাই কত? আর স্কোয়ার। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর, আচ্ছা ধরলাম ওই গ্রহের যে ভর ও পৃথিবীর ব্যাসার্ধের কি বলতো অর্ধেক হলে, ভর ও অর্ধেক, ব্যাসার্ধ অর্ধেক, তার মানে কি ভর অর্ধেক। তাহলে দেখো আমরা জানি একদম খুবই সিম্পলি যদি বের করতে পারি, তাহলে কি বলতো আমাদের এম কিউ অর্ধেক, আবার ব্যাসার্ধ কিউ অর্ধেক, তার মানে 1/2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওই গ্রহের আর কি জি আর কি, হ্যাঁ। তাহলে কি হবে বলতো আমাদের আলটিমেটলি কত? 1/2, নিচে কত? 1/4। তাহলে কাটাকাটি করলে এই 4 যাবে উপরে, 1/2 কত হবে বলতো? আলটিমেটলি দ্বিগুণ হবে না? কি হবে বলতো? এই যে দেখো 1/2 ইন্টু কত, উল্টে দাও 1, 4/1, তাহলে কত? 2। তাহলে কত হবে? দ্বিগুণ। বুঝছো? একদম খুবই সিম্পলি করবা। তোমার তো এমন অনুপাত করা তো দরকার নাই, যখন এমসিকিউ সলভ করা তুমি করলেই, করতে পারলেই হয়েছে। ঠিক আছে, তারপরে আসো কি বলছে? পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি কত? আমাদের অভিকর্ষ ত্বরণ কত? G/4, মানে কি আমাদের G/4 হলে কোন স্থানে হলে তার ওজন হারাবে। আচ্ছা, এখানে G/4 মানে কি বলতো? আলটিমেটলি এখানে ওজন আছে, ওজন কত? W/4 না? তার মানে ওজন আছে কত? 4/1 ভাগ। তাহলে হারাইছে কত? 3 ভাগ। 3 ভাগ মানে কি 75%। তাহলে আমার হারাইছে কত পার্সেন্ট? 75%। ওজন তোমার জি যতটুকু আছে ওইটাই তো তার ওজন। ওই মানে জির সাথে ডাব্লিউ কি সম্পর্ক বলো তো আমাদের? সমানুপাতিক না? এখন জি কতটুকু হারাইছে বলো তো? ছিল জি, হারাইছে এখন আছে কত? G/4, তার মানে হারাইছে কিন্তু 3/4, তার মানে 3 ভাগ হারাই ফেলছে। সো আমাদের এখানে 3 ভাগ যদি হারায় ফেলে, তাহলে এখানে কি হবে বলতো? 75% কি হারাইছে। G/4 আছে, তার মানে হারাইছে কত? 3 ভাগ, তার মানে কত? 75% হারাইছে। মুখে মুখে করা যায় এগুলা, মুখে মুখে করা যায়। ঠিক আছে, তো ভাইয়ারা দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ কি আর, এবং পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ জি, পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? আচ্ছা, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ তোমরা জানো, এই উচ্চতায় জি এইচ ইজ ইকুয়াল টু, তোমার এই সমীকরণগুলো আমি পড়াইছি ভাই আবার। জি এইচ বাই কত বলতো? জি এইচ বাই জি ইজ ইকুয়াল টু কত? আর বাই কি ছিল? আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে জি এইচ ইজ ইকুয়াল টু কত বলতো? জি এইচ ইজ ইকুয়াল টু কত? এখানে কি হবে? ধরো আমার কি হলো, জি এ পাশে চলে আসলো, জি এ পাশে চলে আসলো ইন্টু কি, আমি আলাদা করে দিই, এখানে যেহেতু আলাদা করে দিচ্ছি, তাহলে কি আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এই যে খ নাম্বার অ্যান্সার, খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, একদম খুবই সিম্পল। সূত্র আসছে, সূত্র থেকে তোমাকে 2 লাইন করে করে সূত্রগুলো আনতে হয়। ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ মান? ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণে কত? 1/3 হবে। ভালো কথা, কত গভীরতা? ডি বের করতে বলছে ভাই। ডি ইজ ইকুয়াল টু কত বলতো? 1 মাইনাস জিডি বাই জি, জিডি বাই জি ইন্টু কত? আর। তাহলে আমাকে এখানে কি হয়েছে বলতো? 1 মাইনাস 1/3, তাই না? 1/3 ইন্টু কত? আর।
সো আমাদের কত বলতো এখানে 3 - 1 কত 2/3 আর খুবই সিম্পল 2/3 আর ডি নাম্বার অ্যান্সার। তো এই সূত্রগুলো এখন তুমি বলতে পারো যে ভাই এটা কিভাবে আসলে ভাই এই সূত্র যদি মনে না রাখো তাহলে হবে। ডি গভীরতা ডি ইজ ইকুয়াল টু উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমি পড়াইছি মহাকর্ষ বিকর্ষ যখন অধ্যায় পড়াইছি তখন এটা পড়াইছি, এটা একটু দেখে নিও, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। একটা জিনিস হলো যে ধরো ধরো এটা কি পৃথিবী, এখন এটা কি আমাদের, এটা ধরো গভীরে উপরে, এই যে এই জায়গায় ভূপৃষ্ঠে আবার জি, গভীরে ধরো কত G1, আর ধরো তুমি কি G1, আর এখানে গেলা এখানে ধরো এটা কত G2, মনে করো। ধরো এখানে তুমি 500 মিটার নিচে আসছো, এইচ নিচে আসছো, আবার এইচ উপরে গেছো, অর্থাৎ সমান দূরত্ব উপরে গেছো, সমান দূরত্ব নিচে গেছো, সমান। এখন পৃথিবী পৃষ্ঠে তো জির মান সবচেয়ে বেশি, দেখো তারপরে জির মান কোথায় বেশি, তুমি কিন্তু ধরো 500 মিটার নিচে গেলা, আবার 500 মিটার উপরে গেলা, দুইটা থেকে কিন্তু জির মান সেম হবে না, উপরে জির মান কি কম হবে, নিচেও জির মান কমবে কিন্তু উপরে বেশি কমবে। তার মানে আমাদের কি হয় বলতো, দেখো এখানে কি বলছে, কোশ্চেনে বলছে কি যে আমাদের কি বলতো, যে ভূপৃষ্ঠে জি আর তারপরে কি আমাদের জিএইচ উপরে আর জিবিএইচ কি নিচে, তাহলে আমার সবচেয়ে কোথায় কম বলতো, কম হলো উপরে। তার মানে কি আমার ক্রমটা কেমন হবে বলতো, ক্রমটা হবে যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ গ্রেটার দেন নিচে, মানে কি জিবিএইচ গ্রেটার দেন কত জিএইচ, কিন্তু এটা কিন্তু নাই, উল্টা ভাবে আছে। তার মানে উল্টা দিতে হবে, তাহলে কত হবে জিএইচ লেস দেন কত জিবিএইচ লেস দেন কত জি, অর্থাৎ আমাদের এইটা অ্যান্সার, ঠিক আছে। উপরে সব বেশি কম, তারপরে নিচে, তারপরে কি আমাদের ভূপৃষ্ঠে। জি এর মান সবচেয়ে বেশি কোথায় বলতো, মেরুতে, মেরুতে, তোমরা এটা জানো জি এর মান সবচেয়ে বেশি কোথায়, মেরুতে, জি এর মান সবচেয়ে বেশি কোথায়, মেরুতে। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ কেন্দ্রের দিকে গতিশীল বস্তুর অভিকর্ষ ত্বরণ লেখচিত্র কোনটি, কেন্দ্রের দিকে, কোন দিকে বলতো, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে মানে কি আমাদের, তুমি কেন্দ্রের দিকে যাচ্ছ মানে কি বলতো, পৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছে মানে কি জির মান কি কমবে না বাড়বে, কমবে, ঠিক আছে। তাহলে জির মান যদি আমাকে কমে, তাহলে এখানে কি বলতো আমাদের আলটিমেটলি জি কি নেগেটিভ। সো আমাদের অ্যান্সার কি হবে বলতো, এই যেটা দেখো জি এক আস্তে আস্তে কি কমতেছে, মানে ওই যে তোমার এর সাথে কি বলে এখানে ধরো ঋণাত্মক ত্বরণের মতো আর কি, ঠিক আছে, এটা অ্যান্সার। এগুলো একটু দেখবা, এগুলো বোর্ড, সবই বোর্ডের কোশ্চেন। তারপর দেখো পৃথিবী পৃষ্ঠ ল্যামডা অক্ষাংশের জন্য আমাকে জি এর সমীকরণ, আমরা জানি জি ল্যামডা ইজ ইকুয়াল টু কত, জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। সো এখানে জি এর মানটা কি আছে, সূত্র আকারছে, জি ইজ ইকুয়াল টু কত আবার জি এম বাই আর স্কোয়ার, তার মানে এই যেটা আমাদের এ হবে, এটা কি আমাদের বলতো জি না, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা, এটা আমরা জানি। তারপর মহাকর্ষের এই বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক ই ইজ ইকুয়াল টু কত মাইনাস ডিবি বাই আর, এটা অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার হবে। তারপর আমাদের কি আছে, পৃথিবীতে মুক্তি বেগের মান কত ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দেখো এখানে 11.2 আছে, এখানেও কিন্তু 11.2 আছে, কিন্তু এটা কি মিটার পার সেকেন্ড, এটা কি কিলোমিটার পার সেকেন্ড। সো এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোন বস্তুকে মুক্তি বেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহ পরিণত হবে, সেটা কি বলতো, 1/√2 বেগ, এটা কি বলতো 1/√2, 1/√2 কি বলতো 1/√2, 1/√2, 1/√2। ভূস্থির উপগ্রহ কত বলতো, 24 ঘন্টা, আমরা জানি ভূস্থির উপগ্রহ সমান সমান কত ঘন্টা বলতো ভাইয়ারা, 24 ঘন্টা, ঠিক আছে। পার্কিং কক্ষপথ, এই পার্কিং কক্ষপথ মানে কি বলতো আমাদের ভূস্থির, পার্কিং কক্ষপথ মানে কি বলতো ভূস্থির, মনে রাখবা, পার্কিং কক্ষপথ মানে কি ভূস্থির কক্ষপথ। ভ্রমণরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত বলতো, সেটা আমার পর্যায়কাল কত, 24 ঘন্টা, ঠিক আছে, 24 ঘন্টা পার্কিং রত। এইচ উচ্চতায়, এইচ কত আমাদের, আচ্ছা ভি চাইছে, ভি ইজ ইকুয়াল টু কত রুট ওভার জিএম বাই কত আর প্লাস এইচ, তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তো সূত্রগুলো একটু বেশি বেশি দেখতে হবে ভাইয়া, সূত্র না পারলে কিন্তু ঝামেলা, সূত্র না পারলে কিচ্ছু পারবা না। তারপরে আমাদের এইচ ইজ ইকুয়াল টু কত জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 রুট ওভার, মানে এখানে যেটা এইটা অ্যান্সার, জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার পাওয়ার কত 1/3 মাইনাস কত আর, এইচ বের করার সূত্র, ঠিক আছে। তোমাদের মনে মনে তো থাকে না, এগুলো মনে থাকে না, তো মনে থাকে অন্য কিছু। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন, মাত্রা নাই ভাই, বিকৃতির মাত্রাও নাই, এককও নাই। 7 নাম্বার চ্যাপ্টারে চলে আসছি, কয়েকটা কোশ্চেন আছে আমরা করব, ঠিক আছে। দেখতে দেখতে 7, 8, 10 আর 10, 10, 10, 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। পীড়নের মাত্রা, পীড়ন মানে কি বলতো আমাদের, পীড়ন মানে হলো এফ বাই এ,
এফ এর মাত্রা কি বলতো আমাদের, এফ ইজ ইকুয়াল টু কত, এম এ বাই এ। এম মানে কি আমাদের কেজি, সরি এম এর মাত্রা হলো বড় হাতের এম, এর মাত্রা কত এল টি ইনভার্স 2, এর মাত্রা কত এল স্কোয়ার। তাহলে এখানে কি হবে বলতো, এল উপরে গেলে মাইনাস, তার মানে একটা এল কাটা যাবে, কত হবে বলতো, এম এল ইনভার্স অন টি ইনভার্স মাইনাস 2, টি ইনভার্স 2, এম এল ইনভার্স অন টি ইনভার্স 2, এই যে গ নাম্বার। তাহলে পীড়নের মাত্রা এটা ভাই, সূত্র পারলে তুমি মাত্রা একক সবই পারবা, যার সূত্রটা পারতে হবে। পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা কে বলছে বলতো, বিজ্ঞানী হুক বলছে। কে বলছে, বিজ্ঞানী হুক বলছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ইয়াং গুণাঙ্ক মানে কি বলতো আমাদের, আমরা জানি গুণাঙ্ক মানে কি, আমাদের কি বলতো, পীড়ন বাই বিকৃতি। পীড়ন এখন কি দৈর্ঘ্য পীড়ন, কি বলে সরি দৈর্ঘ্য কি আছে ওই, আচ্ছা বিকৃতি পীড়ন, এফ বাই এ বাই এল বাই এল। তার মানে এখানে আমাদের পীড়ন বাই বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এইটা হবে ক নাম্বার হবে, কিন্তু এটা একটু উল্টে যাবে আর কি, ঠিক আছে সমস্যা নাই। ইয়াং এর গুণাঙ্ক নিচের কোন পদার্থের সবচেয়ে বেশি, সেটা হলো ইস্পাত। ইস্পাতের ইয়াং গুণাঙ্ক সবচেয়ে বেশি। আদর্শ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্ক কত, আদর্শ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্ক হলো ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি ইয়াং গুণাঙ্ক। ইয়াং গুণাঙ্কের আমাদের কি বলতো মাত্রা, ইয়াং গুণাঙ্কের মাত্রা একক পীড়নের মাত্রা এককের সমান। তাহলে কত হবে, এম এল ইনভার্স অন টি ইনভার্স 2, এম এল ইনভার্স অন টি ইনভার্স 2। ইয়াং গুণাঙ্কের যে কোনো গুণাঙ্কের একক মাত্রা, যে কোনো গুণাঙ্কের একক মাত্রা পীড়নের একক মাত্রা সমান। বিকৃতি বনাম পীড়ন থেকে আমরা কি পাই বলতো, স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো, ঠিক আছে স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো, ঠিক আছে। পয়সনের অনুপাতের সীমা কি, -12 থেকে +12 পর্যন্ত। তার মানে অ্যান্সার কত, -12 থেকে +12 পর্যন্ত, -12 থেকে কি +12 পর্যন্ত। ওকে 8 নম্বর অধ্যায়টা দেখো। 7 নম্বর অধ্যায়তে আমাদের কি বলতো, এগুলো তোমার থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে, পদার্থের গাণিতিক ধর্ম, দুই একটা ম্যাথ আছে, আর অধিকাংশ কি আমার থিওরিটিক্যাল। সো একটা ওইটা বই পড়ো, হ্যাঁ ওইটা বই পড়ো, আর বিগত বছরের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করলেই হবে। ওকে এবার আসো চ্যাপ্টার কি, চ্যাপ্টার 8 এ পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্তিক গতি, পর্যাবৃত্তিক গতিটা কিভাবে করবো ভাইয়া, পর্যাবৃত্তিক গতিটা এখানে দেখো কি আছে, আমাদের গতির ব্যবকলনের সমীকরণ আছে। তো এটার স্ট্যান্ডার্ড সমীকরণ কি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত, ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি ছিল, 0 ছিল, ঠিক আছে। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, 0। এখন দেখো তোমার কাজ হলো এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটার সহগ যেটা আছে, এই সহগকে কি বানানো, 1 বানানো, কি বানানো 1 বানানো। এটার সহগ কত আছে ভাই, 8 আছে, কত আছে 8 আছে, তাহলে 8 দ্বারা ভাগ করে দাও। 8 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কি হবে এখানে বলতো, এখানে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত, এই 200 কে যদি 8 দ্বারা ভাগ করো কত হবে ভাইয়ারা, 200 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে 25, তাহলে 25x ইজ ইকুয়াল টু কত, 0। এখন এইটাকে এটার সাথে যদি তুলনা করো, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ, আদর্শ সমীকরণ ব্যবকলনের। তাহলে কি এক্স এর সামনে যেটা থাকে সেটা কি ওমেগা স্কোয়ার না ভাইয়া, তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো, 25, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত বলতো, 5 না। এই ওমেগাই তো আমার কি কৌণিক কম্পাঙ্ক, সো আমাদের কত 5 রেডিয়ান পার সেকেন্ড। তোমরা এগুলো জানো। প্রথম কাজ হবে টি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সামনে যেটা থাকবে, মানে এটার সহগ 1 বানানো, কত বানানো 1 বানানো। কোনো কিছু থাকে 1 এর বেশি, কোনো কিছু থাকলে আগে ভাগ করে দাও, দেন ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা মিলে যাবে। এই রিলেটেড কোশ্চেন অনেকগুলো আসছে, আমি একটা কোশ্চেন নিয়েছি জাস্ট, অনেক কোশ্চেন আসছে। সরল সন্দিত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ ও এর সরণের মধ্যে সম্পর্ক কি ভাইয়া, সমানুপাতিক বিপরীত দিকে, সমানুপাতিক বিপরীত দিকে, ঠিক আছে। অর্থাৎ এ প্রপোর্শনাল টু কত, -x, আমরা জানি এটা হলো সরল সন্দিত স্পন্দনের কি মেইন শর্ত, মেইন শর্ত, গাণিতিক মেইন শর্ত। সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তার হবে কত ডিগ্রি বলতো, আমরা জানি 4 ডিগ্রি। কৌণিক বিস্তার সর্বোচ্চ কত ডিগ্রি ভাইয়া, 4 ডিগ্রি। কোন সরল সন্দিত স্পন্দনত কণার বিস্তার এ ও সরণ x হলে ত্বরণ সর্বনিম্ন হবে, ঠিক আছে। কোন অবস্থানে কি, সরি কোন অবস্থানে, ঠিক আছে, কোন অবস্থানে আমাদের কি ত্বরণ সর্বনিম্ন ভাই, আমরা জানি এ ইজ ইকুয়াল টু কি বলতো, ওমেগা স্কোয়ার এক্স। তো আমাদের এক্স এর মান যখন 0 তখন কি ত্বরণ কি 0, সো আমাদের এক্স ইজ ইকুয়াল টু 0 হলে ত্বরণ 0, কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 0 হইলে বেগ কিন্তু সর্বোচ্চ। খেয়াল রাখো সরল সন্দিত স্পন্দন করার ক্ষেত্রে সর্বোচ্চ বেগ নির্দেশ করে কোনটি, ভি ইজ ইকুয়াল টু কত বলতো, ওমেগা এ, ভি ইজ ইকুয়াল টু কত, ওমেগা ভি ম্যাক্স, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত বলতো, ওমেগা রুট ওভার কি ছিল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল না। তো আমার এক্স ইজ ইকুয়াল টু 0 হইলে তখন আমার ভি ম্যাক্স হয়, তখন আমাদের কি বলতো এটা বাদ যায়, তখন কি এই যে কাটাকাটি যাবে, তখন কি হবে ওমেগা এ বা এ ওমেগা, ঠিক আছে। এ ওমেগা, এ হলো কি বিস্তার, এ হলো কি আমাদের বিস্তার, সর্বোচ্চ দূরত্ব। একটি সরল সন্দিত স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ দেওয়া আছে ভাই, এখানে কি বলছে,
কণাটির সর্বোচ্চ বেগ কত ভাই? বেগ কত? আচ্ছা ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু তুমি কি জানো? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু তুমি জানো ওমেগা এ, রাইট? ওমেগা এ, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত? ওমেগা এ। এখানে একটু খেয়াল করে দেখো, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন, আমাদের সমীকরণটা কি? এক্স ইজ ইকুয়াল টু যে সমীকরণটা হলো এক্স ইজ ইকুয়াল টু, এটা কি আমাদের এ, তারপর সাইন ওমেগা টি প্লাস কত ডেল বা মাইনাস ডেল যাই থাকুক থাকুক, তার মানে আমাদের ওমেগার মান কত? 12, এর মান কত বলো তো আমাদের? 10। তার মানে কি দেখো তো, ওমেগা এ আমার গুণ করে দিলে কিন্তু হচ্ছে 12 × 10 কত, গুণ করলে কত হয়? 120। অনেক কঠিন গুণন রে ভাই, এত কঠিন কেমনে পারি? 12 × 10, 12 × 10, 12, আচ্ছা 1 2 ইন্টু 1 0, হ্যাঁ কি ক্লিক করছে গুণনে, মানে প্লাস দেওয়া বাদ দিয়ে 12, মানে 12 ইন্টু কত? 10 না করে 12 + 10, বুঝছো? প্লাস করছে, গুণ করার বাদে কি করছে? প্লাস করছে, তখন তো ঝামেলা। ঠিক আছে, তো কি হবে বলো তো? 120। ওকে, একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, এর কম্পাঙ্ক কত? 1/2, কারণ আমরা জানি এফ টি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? 1/t, কত? 1/2। 1/2 মানে কি বলতো ভাই? অনেক কঠিন। 1/2 মানে 0.5। 1/2, ও 1/2 তো নেই, তাহলে 2 অ্যান্সার, তাই না? 1/2 তো নেই, 2 অ্যান্সার। মাথা একটা থাপড়ায় দাঁত ফালাবো ব্যাটটা। 1/2 মানে কি? 0.5। ঠিক আছে, 0.5। ভাই তো আমি তো ভাই অফিসে, ইতে আর কি, ধানমন্ডি। এত আমি যে আসতেছি ভাই, রওনা দেবো 15-20 মিনিট পরেই রওনা দেবো। আমার আমাকে তো বলে নাই স্যার। ও, বুঝতে পারছি। উম, আহা, আমি বের হয়ে আমি আসতেছি ভাই, আমি তো ওই যে যদি শ্যামল স্যার আগে থেকে জানাইতো তাহলে আমি করতাম আর কি। বুঝতে পারছি ভাই, আমার খেয়াল ছিল না। আচ্ছা ঠিক, আচ্ছা ওকে ভাই, আমি আসতেছি ভাই। Okay. আচ্ছা, একজন বলছে মাথায় থাপড়াইয়া দাঁত কেমনে ফালাইবো ফিজিক্স, এটাই তো ফিজিক্স। আচ্ছা, তো যাই হোক, এম ভরের একটি বস্তু সরলচলিত স্পন্দনে গতিশীল আছে, তার কৌণিক কম্পাঙ্ক কত হবে বলো তো ভাইয়া? ওমেগা ইজ ইকুয়াল টু কত বলো? ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের, তোমরা ওমেগার সূত্রটা তোমরা জানো, √, কত? k/m। তো এগুলো একটু পড়বা, ঠিক আছে? এগুলো একটু দেখবা, আমি শীটটা দিয়ে দিব, এটা একটু দেখবা। তো আমার জরুরি একটা কাজ পড়ে গেছে, যাইতে হবে। তারপরেও এটা মানে এই জাস্ট কয়েকটা 4-5টা কোশ্চেন আছে, এখানে একটু দেখবা। আমি তোমাকে যে আদর্শ গ্যাসটা একটু দেখাই দিয়ে দিচ্ছি। আদর্শ গ্যাসটা একটু দেখাই দিই, হ্যাঁ? আদর্শ গ্যাসটা 5 মিনিটে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আদর্শ গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাস কি বলছে? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান অথবা সার্বজনীন গ্যাস দ্রবকের মান হলো, ঠিক আছে, কত বলতো? 8.31 জুল পার মোল পার কেলভিন। তার মানে এখানে কি আছে? জুল পার কেলভিন পার মোল। এটা আমার কি হবে বলতো? ক অ্যান্সার। 118 তো ক অ্যান্সার। ঠিক আছে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে সেটা কি বলতো? নিম্নচাপ উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, এটা 119 ক অ্যান্সার। তারপরে কি গ্যাস অণুর মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা কত বলতো? বর্গমূলের সমানুপাতিক। কারণ কি? সিআরএমএস ইজ ইকুয়াল টু কত? √, কত? 3RT বাই কত? 3RT বাই কত? এম। √, কত? 3RT বাই কত? এম। √, 3RT বাই এম। ঠিক আছে, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর
বেগ দ্বিগুণ হবে। তাপমাত্রা কত গুণ হলে আমার কি হবে বলতো? অক্সিজেন অণুর বেগ দ্বিগুণ হবে তাপমাত্রা কত গুণ হলে, অর্থাৎ আমাদের সি আর এম এস প্রপোর্শনাল টু কত, সি আর এম এস প্রপোর্শনাল টু কত, রুট ওভার টি। তাহলে আমাকে এটা মানে কি করছে, তাপমাত্রা কত গুণ হলে এটা দ্বিগুণ হবে। তার মানে আমার তাপমাত্রাকে কয় গুণ করতে হবে বলতো? তাহলে টি প্রপোর্শনাল কত, সি স্কয়ার। তাহলে এটা দ্বিগুণ করতে হলে আমার এটা কি করতে হবে, 2 স্কয়ার মানে কত, 4 গুণ। বোঝা যাচ্ছে যে টি কে 4 গুণ করলে এটা দ্বিগুণ হবে, তার মানে এটা হবে কি 4 গুণ। ঠিক আছে। প্রতিটি অণুর মোট শক্তি অথবা কোনো গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি কত বলতো? গড় গতিশক্তি 3/2 কেটি। 3/2 কত, 3/2 আরটি অথবা 3/2 এনআরটি অথবা 3/2 কেটি। 3/2 আবার কি থাকতে পারে বলতো? 3/2 এনআরটিও থাকতে পারে, এনআরটিও থাকতে পারে। হ্যাঁ, দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত তোমরা জানো? দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? 5। তারপরে আমাদের কি, আমাদের অক্সিজেন মানে ও টু, তাহলে আমার কত হবে বলতো? অক্সিজেন কি দ্বিপরমাণু গ্যাস, তার মানে কত হবে বলতো? একটার জন্য কত, 1 হাফ কেটি, তাহলে অন্য কত আমাদের, কত 5, তার মানে কত হবে 5/2 কেটি। অ্যান্সার কত, 5/2 কেটি। খুবই সিম্পল, পাঁচটার জন্য 5 × 1/2 কেটি, তার মানে 5/2 কেটি। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলের বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে বলতো? তাকে বলা হয় কি বলতো? শিশিরাঙ্ক। তাকে কি বলে? শিশিরাঙ্ক। আমাদের শেষ। ঠিক আছে। তো এই ছিল আর কি, আরো অনেকগুলো কোশ্চেন তোমাদের দেখবা। আমি ওই যে গতকাল আমি ড্রাইভ লিঙ্ক দিছি, বা তোমাদের কাছে সবার কাছেই, তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ সবার কাছেই কি আছে বলতো? আমাদের নোট গাইড কিন্তু আছে। সো ভাইয়ারা, তোমরা এখন যেটা করবা, প্রত্যেকটা অধ্যায় যেগুলো মোটামুটি আমি পড়ায় দিছি, আশা করি এগুলোর মধ্যে থেকে অনেক কিছু কমন পেয়ে যাবা তোমরা। তারপরেও তোমাদের এবছর যে প্রশ্ন আসতেছে, আমি বলবো না যে কমন পাবা, কারণ এটা বললে আরো ঝামেলা। কারণ কি, তোমাদের মানে কেমন জানি এবছরের প্রশ্নগুলা। তো তারপরেও তোমরা এগুলো যদি পড়ে যাও, মোটামুটি আশা করি ভালো একটা পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ ভাইয়া। তো এই এখন যে সময়টা আছে, এখন থেকে আগামীকাল সকাল পর্যন্ত তোমার লাইফের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু মানে অধ্যায় কেন বলবো, কারণ ফিজিক্স পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে দেখবে বাকি পরীক্ষাগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে। যেগুলো 3টা যাওয়ার হয়ে গেছে, এখন কি করতে হবে বলো তো? এখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে গ্রুপ সাবজেক্টগুলো একটু ভালোভাবে দিতে হবে। আমার জায়গা থেকে অসুস্থ থাকার পরেও আমি কি করলাম, তোমাদের জন্য সাপোর্ট যতটুকু দেওয়া দরকার ভাইয়া দিলাম। ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ পরিমাণ ভালো একটা রেজাল্ট করো, সেটাই একমাত্র চাওয়া। ঠিক আছে। তো তোমাদের সাথে ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে দেখা হবে। ঠিক আছে। ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। ক্লাস আপডেট সবকিছু পেয়ে যাবা। জাস্ট তোমরা পড়তে থাকো, আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবারও বলছি, তোমরা যারা আমাদের সাথে অ্যাডমিশন জার্নি করতে চাও তারা আমাদের পেজে ইনবক্স করে ভর্তি হয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা ফাটায় এক্সাম দাও। ঠিক আছে। সবাই ভালো থাকো। আবারও বলছি, আসসালামু আলাইকুম।